সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1031তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে প্রবাসী সাজেদের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে বিয়ে করে গোপনে স্বামীর যৌন শক্তি নষ্ট করে দিতেন এক প্রতারক নারী। বিয়ে করে গোপনে স্বামীর যৌন শক্তি নষ্ট করে দিতেন এক প্রতারক নারী। তার টার্গেটে ছিল শুধু প্রবাসীরা, পয়সাওয়ালা সহজ সরল প্রবাসীদেরকেই তিনি টার্গেট করতেন। আমার কাছে মনে হচ্ছে যে প্রবাসী ভাইয়েরা একদিন কাজে না গিয়ে, একদিন কাজ বন্ধ করে সিলেটের ভাই সাজেদের জীবনের বাস্তব গল্পটা শোনা উচিত। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপন ভাই আমি একদিন কাজ করলে তো অনেক টাকা বেতন পাবো, তো একদিন কাজ বন্ধ করে আমি সাজেদের জীবনের বা আপনার এই গল্প শুনতে যাব কেন? ভাইরি, ও ভাই, মাথার ঘাম পায়ে ফেলে দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে আপনি যেই টাকা উপার্জন করছেন সেই টাকা কোনো প্রতারক খেয়ে ফেলছে না তো? সেই টাকার ভাগিদার কোনো প্রতারক হয়ে যাচ্ছে না তো? তাই অনুরোধ করব, সাজেদের জীবনের গল্পটা শুনে হলেও একটু সতর্ক হন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সাজেদের এই গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে সাজেদ হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাজেদ হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া পাহাড় ঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন রাখাল, মানে দিনমজুর। আমাদের এলাকাতে শামসুদ্দিন শেখ বলে একজন নামকরা বড়লোক ব্যক্তি আছে। ইনার অনেক বেশি জায়গায় সম্পত্তি সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, রয়েছে ওনার বিশাল একটা গরুর খামার। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি শামসুদ্দিন শেখের বাড়িতে আমার বাবা মাস চুক্তি দিনমজুরের কাজ করে। সকাল থেকে রাত পর্যন্ত ওই বাড়িতে আমার বাবা কাজ করে এবং রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে ঘরে ফিরে আসে। এটাই ছিল আমার বাবার আয়ের একমাত্র উৎস। মাস শেষে শামসুদ্দিন শেখ সাহেব আমার বাবাকে টাকা দিত এবং সেই টাকা দিয়েই আমাদের গোটা পরিবারটাকে চলতো। এরকম করে আমার সময়গুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই। পরিবারে প্রচুর পরিমাণের অভাব অনটন, সুখ শান্তি আর ভালোবাসা বলতে তেমন কিছুই ছিল না। আসলে আমরা দিনে 3 বেলা খাবার খাওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না। এর উপরে আমি প্রথম থেকে দেখে আসছি যে আমার দাদুমণি অনেক অসুস্থ। দিন শেষে আমার দাদুর অনেক টাকার ওষুধ লাগতো, যদিও আমার দাদুর ওই ওষুধের বেশিরভাগ টাকায় আমাদের গ্রামের বিত্তশালী মানুষরাই দিত। আমার বাবার আয়ের উপার্জিত টাকা দিয়ে খুব কমই আমার দাদির জন্য ওষুধ আনা হতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই। ছোটোবেলায় আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। অনেক দূর পর্যন্ত পড়াশোনা করার আমার সুযোগ হয়নি, কারণ পরিবারের মুখের দিকে তাকিয়ে, মায়ের মুখের দিকে তাকিয়ে, বাবার মুখের দিকে তাকিয়ে, ছোট বোনগুলোর দিকে তাকিয়ে আমি খুব ছোটোবেলায় কাজে লেগে যাই। আমার বাবা যখন ওই শামসুদ্দিন শেখের গরুর জন্য ঘাস কাটতে মাঠে যাইতো, আমি তখন আমার আব্বাকে এই কাজে হেল্প করতাম। অথবা অনেক সময় আমার বাবা যখন গরু পাহারা দিত, আমি তখন শামসুদ্দিন শেখের ওই গরুগুলো পাহারা দিয়ে আমার বাবাকে একটুখানি বিশ্রামের ব্যবস্থা করে দিতাম। বাবার সহকারী হিসাবেই ছোটোবেলা থেকে বাবার সাথে আমি লেগে আছি। আমার বাবা আমাকে অত্যাধিক ভালোবাসে, আমাকে ওনার কলিজার মধ্যে লুকিয়ে রাখে। বাবার আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো এরকম করেই কাটতে থাকে। একটা সময় আমি শৈশব পার হয়ে কৈশোরে যাই এবং কৈশোরে গেলে পরেও আমার আব্বুর সাথে আমার সেই সম্পর্কটা আগের মতোই থেকে যায়। একটা পর্যায়ে আমার বয়স প্রায় 13 থেকে 14 বছরে পৌঁছায়। 13-14 বছরের জোয়ান আমি তখন। তো আমার আব্বুর সাথে আমি তখন ওই শামসুদ্দিন শেখের ওই গরু পাহারা দিতাম, মাঠে যাইতাম, ওনার বিভিন্ন ধরনের কাজে আমার বাবাকে সাহায্য সহযোগিতা করতাম। এমন করতে করতে আমার 14 বছর বয়সে হঠাৎ করে আমার বাবাকে কুকুরে কামড়ায়। মানে আমাদের এই এলাকাটা ছিল একটা পাহাড়ের সাথে, সিলেটের একটা বড় পাহাড়ের সাথে আমাদের এই গ্রামটা ছিল। তো শামসুদ্দিন শেখের অনেকগুলো গরু ছিল। আমার আব্বা এই গরুগুলোকে মাঠে চড়াইতো।
সকালবেলা গরুগুলোকে মাঠে ছেড়ে দিত, তারা মাঠে খাবার খাইতো। তো আমার বাবা গরুগুলোকে পাহারা দিত। তো অনেক সময় দেখা যেত যে আমাদের এলাকায় ভয়ঙ্কর টাইপের কুকুর আছে, অনেক ভয়ঙ্কর কুকুর, যারা একসাথে 5টা 6টা মিলে অনেক গরুকে খেয়ে ফেলতো অথবা অনেক ছাগল খেয়ে ফেলতো। এরকমভাবে গরু বা ছাগলদেরকে আক্রমণ করতো। তো এরকমভাবে আমার বাবা যে গরু পাহারা দিচ্ছিল সেখানের একটা গরুকে 8-10টা কুকুর মিলে টার্গেট করে, এবং তারা যখন গরুটাকে অ্যাটাক করার জন্য যায়, আমার বাবা তখন সেখানে বাধা হয়ে দাঁড়ায়, এবং আমার বাবা বাধা দেওয়ার কারণে ওই কুকুরগুলো আমার আব্বাকে কামড়ায়, এবং এত পরিমাণের কামড়ায় যে আমার বাবার পায়ের প্রায় অনেকটা অংশ মাংস তুলে ফেলে। হঠাৎ করে খবর আমাদের কাছে আসলো, এবং খবর আসার পরে আমরা তখন দৌড়িয়ে সবাই শামসুদ্দিন শেখ সাহেবের বাড়িতে গেলাম, এবং সেখানে যাওয়ার পরে দেখি যে আমার আব্বাকে উঠানের মধ্যে শোয়ে রাখছে। সেদিন আমার শরীরটাও খুব বেশি একটা ভালো ছিল না, এই জন্য আমি আব্বার সাথে যেতে পারিনি। আমি যদি আমার আব্বার সাথে থাকতাম তাহলে কুকুর কিন্তু আমার আব্বাকে কামড়াতে পারতো না, আমি আমার আব্বাকে সাহায্য করতে পারতাম। তো যাই হোক, একটা পর্যায়ে দেখলাম যে আমার আব্বার অবস্থা খুবই খারাপ, এবং সেখান থেকে শামসুদ্দিন শেখ সাহেব আমার বাবাকে কিছু টাকা দিল। সেই টাকা দিয়ে আমরা তখন আব্বাকে হসপিটালে নিয়ে গেলাম, এবং হসপিটালে নিলে পরে সেখানকার ডাক্তার আমার আব্বার চিকিৎসা করলো, চিকিৎসা করে কিছু ঔষধ দিয়ে দিল, ইঞ্জেকশন দিল, এবং বলল যে ম্যাক্সিমাম 15 দিন আমার আব্বা যাতে মাঠে ঘাটে না যায়, এবং 15 দিন আমার আব্বা যাতে সম্পূর্ণ বেড রেস্টে থাকে, মানে বিছানায় ঘুমিয়ে থাকে। 15-16 দিন আব্বা যাতে কোনো কাজকাম না করে। কিন্তু আব্বাকে আমরা হসপিটাল থেকে নিয়ে বাড়িতে আসলাম, এবং আসার পর আমার আব্বা খুব দুঃখ করে বলতেছে, আমি আজকে বহু বছর ধরে শামসুদ্দিন শেখের বাড়িতে কাজ করি, এখন আমি যে নাই, আমি যে অসুস্থ, ওনার গরু ছাগলগুলো কে দেখবে বা ওনাকে কে দেখবে, এই নিয়ে আমার আব্বার খুব কষ্ট। একটা পর্যায়ে আমি তখন আব্বারে বললাম যে আব্বা, তুমি এটা নিয়ে চিন্তা করো না, তোমার আর ওখানে যাওয়ার প্রয়োজন নয়, আমিই যাব, এবং আমি গিয়েই শামসুদ্দিন শেখের বাড়িতে কাজ করব। এরপরে আমার আব্বার যে কাজগুলো ছিল এই সম্পূর্ণ কাজগুলো আমিই করতাম। শামসুদ্দিন শেখের বাড়িতে আমি যাইতাম, এবং ওখানে যাওয়ার পরে আমি ওনার বাড়িতে কাজ করতাম, এবং দেখা গেল আমি আমার বাবার চেয়েও অনেক ভালো কাজ করতেছি, যার জন্য শামসুদ্দিন শেখ সাহেব আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো, এবং আমার বাবার চেয়েও আমার বেতনটা বাড়ায় দিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আব্বা মোটামুটি সুস্থ হয়ে গেল, এবং আব্বা যখন মোটামুটি সুস্থ হলো, আব্বা পুনরায় আবারও ওই শামসুদ্দিন শেখের বাড়িতে কাজের উদ্দেশ্যে যেতে চেয়েছিল। কিন্তু শামসুদ্দিন শেখ আমার আব্বাকে বলল, তোমার তো বয়স হয়েছে, তুমি আগের মতো আর মাঠে ঘাটে কাজ করতে পারো না, এত বৃদ্ধ বয়সে তোমার কাজ করার প্রয়োজনটা বাকি, তোমার তো ছেলে আছে, তোমার ছেলে বড় হয়েছে, আমি তোমাকে যে বেতন দিতাম প্রয়োজনে তোমার ছেলেকে আমি আরও বেতন বাড়াই দিব, তা তোমার ছেলে কাজ করুক, তুমি বাড়িতে গিয়ে রেস্ট করো, তোমার আর কাজের প্রয়োজন নেই। একটা পর্যায়ে শামসুদ্দিন শেখ সাহেব আমার আব্বাকে আর কাজে যেতে দিল না, আমার আব্বাকে কাজ থেকে অব্যাহতি দিল। আমার আব্বা তখন পুনরায় বাড়িতে চলে আসলো, এবং আমি তখন শামসুদ্দিন শেখের বাড়িতে কাজ করতেছিলাম। তখন আর সময়গুলো মোটামুটি খুব ভালোই কাটতেছিল, আমার কোনো সমস্যা ছিল না। খুব সকালে ঘুম থেকে উঠে শামসুদ্দিন শেখের বাড়িতে যেতাম, এবং সেখানে গিয়ে আমি প্রথমে গরুগুলোকে গোসল করাতাম, এবং গরুগুলোকে গোসল করার পরে গরুর খাবার দিতাম। গরুর খাবার শেষ করে আমি দৌড়িয়ে মাঠে চলে যেতাম। মাঠে বলতে আপনার ওনার যে মাছের ফিশারি ছিল ওই মাছের খামারে চলে যেতাম, এবং ওখানে গিয়ে আমি মাছের খাবার দিতাম। কিছু মুরগি ছিল, কিছু হাঁস ছিল, ওগুলারে খাবার দিতাম, এবং সেগুলো শেষ করার পরে আমি তড়িঘড়ি করে জংলার মানে বিলের পাড়ে চলে যেতাম, এবং বিলের পাড়ে গিয়ে আমি গরুর জন্য তাজা ঘাস কেটে নিয়ে আসতাম। ওই সময় একটু পানির সিজন ছিল, এই জন্য বিলে আর গরুকে ছাড়তাম না, ঘাস কেটে নিয়ে আনতাম, এবং দিনের 12টা 1টা বা 2টা পর্যন্ত আমি ঘাস কাটতাম, এবং বোঝাই করা ওই ঘাস আমি ভ্যানগাড়ির মধ্যে উঠিয়ে ভ্যানগাড়ি টেনে আমি শামসুদ্দিন শেখের বাড়িতে আসার পরেই গরুগুলো হ্যাম্বা হ্যাম্বা করে ডাকতে শুরু করতো। গরুর মুখে খাবার তুলে দিয়ে আমি পুষ্করণীতে গিয়ে ডুব দিয়েই গরম ভাত আর ভর্তা ডাল দিয়ে পেট ভরে ভাত খাইতাম। বিকেলে 1 ঘন্টা রেস্ট, এবং 1 ঘন্টা পরে পুনরায় আবারও রাতের আর সকালের গরুর খাবারের জন্য আমি মাঠে দৌড়াতে থাকতাম। এরকম করে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আলহামদুলিল্লাহ, এমন করতে করতে আমি প্রায় 17-18 বৎসরে পৌঁছে যাই। ওই মুহূর্তে শামসুদ্দিন শেখ আমার বেতনও বাড়ায় দিল, এবং আমার পরিবারের কোনো সমস্যা হলেও তিনি দেখতো, তিনি আমাকে প্রচুর পরিমাণের আদর এবং যত্ন করতো। গরুর পাশাপাশি ওই সময় উনি একটা ছাগলের খামারও করতো, এবং ছাগলের ওই খামারও আমি দেখাশোনা করতাম। এমন করে একদিন হলো কি যে সন্ধ্যার সময় আমি মাঠে বসে আছি, আমার গরু নিয়ে আসবো এর কিছুক্ষণ আগে হঠাৎ করে একটা মেয়ে আমার এদিকে আসলো। আইসা আমার বলতেছে যে, সাজেদ ভাই, আমার ছাগলটারে দেখছেন, আমার ছাগলটারে না পাইতেছি না। তো এই মেয়েটা একটা ছাগল ছিল আর কি, ও পাশের গ্রামেরই একটা মেয়ে, ছাগল মাঝে মাঝে আইনা মাঠে চড়াইতো। তাই আমি বললাম যে, না রে ভাই, আমি তো এখানে বসে আছি, আমি তো তোমার ছাগল দেখি নাই, কোথায় গেল?
তা আমাকে বলতেছে, ভাইয়া ছাগলটা পাইতেছি না, আমার আম্মা আমাকে মেরে ফেলবে, তা আপনি যদি একটু আমার ছাগলটা খুঁজে দিতেন। পরে আমি বললাম, আমি তো এখন গরু নিয়ে বাড়ি যাব, তা গরুগুলারে বাইন্দা এরপরে আমি তোমার ছাগল খোঁজার জন্য আসবো। পরে আমি গরুগুলারে বাড়িতে নিলাম, বাড়িতে নিয়ে যাওয়ার পরে গরুরে আমি খাবার দিলাম না, কারণ খাবার দিলে তো লেট হয়ে যাবে। আমি তখন গরুটারে বাঁধলাম। এই মেয়ে আর মেয়ের মা মানে একটা বাড়িতে থাকে আর কি, ওর বাবা নাই। আবার এই মেয়েটার নাম ছিল শিরিন আক্তার, ওর বাবা নাই। তো আমি ভাবলাম যে মেয়েটা ইতিম একটা মেয়ে, তো এটা চিন্তা ভাবনা করে আমি তখন করলাম কি, এগুলো নিয়ে আমি তখন মাঠের ধারে গেলাম, মানে বাড়িতে গেলাম, গিয়ে আমার ছাগল গরুগুলোকে বাইন্দা আমি পুনরায় আবারও মাঠে চলে আসলাম। মাঠে আসার পর আমি শিরিনরে বললাম যে, শিরিন চলো আমরা খুঁজি তোমার ছাগলটা কোথায়। এমনিতেও আবার ভাবলাম যে কুকুরে খেয়ে ফেলে কিনা, কারণ আমাদের এখানে তখনও ভয়ঙ্কর টাইপের কুকুরগুলো ছিল, 8-10টা কুকুর ছিল, এবং তারা শুধুমাত্র যে আপনার গরু ছাগলকে অ্যাটাক করতো তাও না, ওরা ধরেন একা কোনো একটা মানুষকে যদি কোথাও পাইতো, ওই মানুষটাকেও টার্গেট করে বসতো এবং মানুষটাকেও কামড়ানোর চেষ্টা করতো, এত পরিমাণের খারাপ ছিল। এক পর্যায়ে আমি তখন এই শিরিনকে নিয়ে গরু খুঁজতে শুরু করলাম, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় গরু খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে বিলের ভিতরে গিয়ে ছাগল খুঁজতে খুঁজতে বিলের ভিতরে গিয়ে আমরা ছাগলটাকে পেলাম। মানে ওর ছাগলটা ছিল কি, ওই যে বেঁধে রাখছিল, বাধা থেকে ছুটে গিয়েছিল, তো বিলের ধারে যাওয়ার পরে ওই রশিটা গাছের সাথে পেঁচিয়ে যায়, এই জন্য আর ছাগলটা ওখান থেকে বের হইতে পারে নাই। ভাগ্য ভালো, হয়তো কোনো কুকুরের সামনে পড়ে নাই, তাই তো কুকুর খেয়ে ফেলতো। ওইখান থেকে ছাগলটারে ছুটে আমি ওর বাড়ির কাছাকাছি এসে বললাম যে, ঠিক আছে শিশির, তুমি যাও। আমি ওরে বিদায় করে দিলাম। বিদায় করে দেওয়ার পরে আমি তখন মানে শামসুদ্দিন শেখ সাহেবের বাড়িতে গেলাম, এবং বাড়িতে যাওয়া মাত্রই তিনি আমার সাথে কুকুরের মতো ব্যবহার করতে শুরু করলো, খুব খারাপ দুর্ব্যবহার করতে আমার সাথে শুরু করলো। আমারে বলে, তুই এই মুহূর্তে আমার কাছ থেকে বেরিয়ে যাবি, তুই আর আমার কাজে আসবে না। আমি বললাম, আমার অপরাধ কি? তিনি আমাকে বলে, তুই গরুগুলারে বাইন্দা চলে গেলি, সারাদিন গরুগুলা মাঠে ছিল, এরপরে তুই গরুগুলার কোনো খাবার দেশ নাই, কিছু দেশ নাই, গরুগুলার খুব খারাপ অবস্থা, তুই এভাবে মাঠে থেকে গরুগুলার আইনা বাইন্দা তুই কই চলে গেলি? আমি তো ওনাকে বলতে পারি না যে আমি শিরিনের ছাগল খুঁজতে গেছিলাম, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আমি খুবই মন খারাপ করলাম। উনি আমাকে বললো যে, তুই আমার এখান থেকে চলে যা, তুই আর আমার এখানে কাজ করতে হবে না। তো সন্ধ্যার পরে উনি আমাকে বের করে দিল। এদেরকেই বলে মালিক, যাদের জন্য আপনি 29 দিন হাড়ভাঙা পরিশ্রম করবেন। ভুলবশত যদি একদিন আপনার বিন্দুমাত্র সমস্যা হয়, তবে তিনি মুহূর্তের মধ্যে ভুলে যাবেন যে আপনি 29 দিন তার জন্য কতটা পরিশ্রম করেছিলেন। এদেরকেই হয়তো মালিক বলা হয়, এবং তারাই হয়তো জীবনে সাকসেস হয়। তো আমার ওই মালিক তখন আমাকে মানে ওনার গরুর খামার থেকে বের করে দিল। বের করে দিয়ে আমাকে বললো যে, তুই আর আমার খামারে কাজ করা লাগবে না, তুই বাড়ি চলে যা। আমি তখন রাতের বেলা বাড়িতে চলে আসছি। আমার আব্বা তখন অসুস্থ। আসার পর আব্বু বললো, কী রে আজকে তোর মন খারাপ কেন? আমি আর আব্বুর কিছু বললাম না। পরের দিন সকালবেলা আমি আর কাজে যাচ্ছি না। কাজে না যাওয়ার পর আব্বু আমাকে বলে, কী রে কাজে যাবি না? আমি তখন মানে বললাম যে যাবো, আব্বার কাছে বলতেছি না। তো এই সকালবেলা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে মাঠে বসে আছি। ওই সময় গরুগুলো আরেকটা রাখাল নিয়ে আসছে। মানে ওই রাতের মধ্যে ওই শামসুদ্দিন শেখ সাহেব আরেকজন রাখাল নিয়ে আসে। ওই গরুগুলো আরেকজন রাখাল নিয়ে আসছে। পরে আমি মাঠের ধারে বসে আছি। শিরিন তখন ওর ছাগল মাঠে চড়ানোর জন্য আসছে। আইসা দেখলো যে আরেকজন রাখাল গরুগুলা চড়াচ্ছে, আমি মাঠের পাশে বসে আছি। আমাকে তখন জিজ্ঞেস করলো, সাজেদ ভাই কী অবস্থা, আপনি আজকে গরু নিয়ে যান নাই? আপনার গরু যে অন্য কেউ চড়াচ্ছে। আমি বলি, আমার চাকরি চলে গেছে রে বোন। পরে বলে, কি বলেন, চাকরি কিভাবে গেল? আমি বললাম যে, গতকালকে আমি তোমার সাথে মাঠে ঘুরে তোমার ছাগল খুঁজেছিলাম, তো সন্ধ্যার সময় গরুরে আমি হ্যান খাওয়াইতে পারি নাই, খাবার দিতে পারি নাই, এই জন্য আমার মালিক রাগ করে আমাকে কাজ থেকে বের করে দিছে। আমাকে তখন বলো, ও মা বলেন কি, আমার জন্য আপনার কাজ চলে গেছে? আমি বললাম, তোমার জন্য গেছে কি জানি না, তবে হয়তো আমার ভাগ্যে ছিল আমার চাকরিটা এভাবেই যাবে। আমাকে বলে, তাহলে এখন চলবেন কেমন করে? আমি বললাম, চলবো কেমন করে সেটা তো জানি না। আমার আব্বা অসুস্থ ছিল, আব্বার জন্য কিস্তি উঠাইছিলাম, কিস্তি উঠে আব্বার চিকিৎসা করছি, তাই এখন তো মাঝে মাঝে কিস্তির টাকা দিতে হবে, আমি তো খুব বিপদে আছি। মুহূর্তের মধ্যে শিরিন তখন আমাকে বলতেছে যে, আপনি আমার ছাগলটা নিয়ে যান। আমি তখন বললাম, বলো কি, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার ছাগল নিয়ে যাবো কেন? আমাকে বলে, আপনার তো চাকরি চলে গেছে, আপনি আমার ছাগলটা নিয়ে যান, ছাগলটা নিয়ে আপনি বিক্রি করে ফেলেন, এবং বিক্রি করে চাকরি পাওয়া পর্যন্ত আপনি ছাগলের ওই টাকা দিয়েই আপনার বাবার ওই কিস্তি পরিশোধ করবেন। আমি বললাম, আরে না, আমি তোমার ছাগল নিব কেন? আমি তোমার ছাগল নিব না। ও আমাকে জোরাজুরি করলো ছাগলটা দেওয়ার জন্য। আমি ওর ছাগলটা নিয়ে গেলাম না, মানে ছাগলটা নিলাম না। এভাবে জোরাজুরি করার একটা পর্যায়ে দেন যখন আমি নিলাম না, আমি চলে আসলাম। আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পরে আমার আব্বা বলে, কী রে তুই আজকে এত সকাল চলে আসলি? আমি বললাম, আজকে আমার শরীরটা ভালো না, আমি একটু রেস্ট করার জন্য আসছিলাম। এই বলে রাতের মধ্যে আমার আব্বা তখন সন্দেহ করে ফেললো যে অবশ্যই কিছু না কিছু একটা হয়েছে, তা না হলে তো আর এরকম পরিবর্তনটা হয় না। সন্ধ্যার দিকে আমার আব্বা তখন ওই শামসুদ্দিন শেখ সাহেবের বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে খবর নিল এবং জানতে পারলো যে শামসুদ্দিন শেখ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওনার গরুর ফার্ম থেকে বের করে দিয়েছে।
এবং তিনি অন্য একটা রাখাল নিয়েছে, আমাকে কাছ থেকে বের করে দিয়েছে, বিকজ আমি এরকম সন্ধ্যার সময় ওনার গরুরে খাবার দিই নাই। আবার বাড়িতে এসে খুব গালাগালি করতেছে আমাকে যে তুই কার ফাঁদে পড়ে সন্ধ্যার সময় ঘুরতে গেলি, তুই গরুরে খাবার দিলি না, শেখ সাহেব তোরা বাড়ি থেকে বের করে দিল, এখন আমাদের সংসার চলবে কেমন করে। মানে খুবভাবে আমার আব্বা তখন আফসোস করতেছে, দুঃখ করতেছে এবং আমাকে গালাগালি করতেছে। সকালবেলায় মানে পরের দিন সকালবেলায় প্রায় 7:30 8টার দিকে হঠাৎ দেখলাম যে শিরিন আমাদের বাড়িতে। তা শিরিনকে দেখার পর তো আমি অবাক হয়ে গেলাম যে ও আমাদের বাড়িতে কেন। আমার আম্মা বললো যে একটা মেয়ে তোর সাথে দেখা করতে আসছে। আমি তখন ওই কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে আছি। আম্মু বলার পরে তখন উঠলাম, উঠার পরে দেখি যে ও। আমি বললাম যে কী ব্যাপার তুমি এখানে? বলে আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি একটু সাইডে আসেন। তা সাইডে গেলাম, গেলার পরে আমার হাতেও 5,000 টাকা ধরাই দিল সে সময়ের। আমি বললাম 5,000 টাকা তুমি আমার এই টাকা দিতেছো কেন? বলে এই টাকা আমি আপনাকে দিলাম, আমি না গতকালকে বিকেল আমার ছাগলটা বিক্রি করে দিছি। আমি বললাম ও মা বলো কি, তুমি গতকালকে বিকেলে তোমার ছাগল বিক্রি করলা কেন? ও আমাকে বলে আমার জন্য তো আপনার চাকরি চলে গেছে, আর আপনি এখন ঠিকমতো চলতে পারবেন না, খাওয়া দাওয়া করতে পারবেন না, এই জন্য আমার নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছিল, এবং সেই অপরাধ বোধ থেকে বাঁচার জন্য আমি আমার ছাগলটাকে বিক্রি করে দিই, এবং ছাগল বিক্রির ওই টাকাটা আমি আপনাকে দিলাম, আপনি আর খান সাহেবের গোলামি না করে দেখেন যে এই এই মানে টাকাগুলো দিয়ে কোনো কিছু করা যায় কিনা। আমি বললাম শিশির তোমার মা তো তোমাকে মেরে ফেলবে। ও বলে যে না মা আমাকে মারবে না, আমি বিকেলবেলা ছাগল বিক্রি করে আম্মারে বলছে আমি ছাগল খুঁজে পাই না, মনে হয় কুকুর খেয়ে ফেলেছে। এটা বলে আমি আম্মাকে বুঝ দিয়ে দিয়েছি। আমি বললাম তুমি এই কাজটা ঠিক করো নাই, তুমি আমাকে এতগুলো টাকা দিয়ে দিলা, এই শিশির এই কাজটা তোমার সাথে আমার মানে ভালো হয় নাই। আমাকে বলে না আমি আপনাকে অনেক দিন ধরেই পছন্দ করতাম, আমার ভালো লাগতো, আপনি খুব পরিশ্রম করেন, কিন্তু সেই পরিশ্রমের মূল্য কিন্তু শেখ সাহেব আপনাকে দিত না। তো যাই হোক, এখন আমি আমার ছাগল বিক্রির টাকাটা আপনাকে দিলাম, আপনি দেখেন যে এই টাকাটা দিয়ে কিছু করা যায় কিনা। একরকম জোরপূর্বক আমার হাতে টাকাটা দিয়ে শিশির তখন এখান থেকে মানে শিরিন তখন এখান থেকে চলে গেল। তো টাকাটা নিয়ে আমি তখন ঘরে আসলাম, আসার পরে চিন্তা করলাম যে এই টাকাটা দিয়ে আমি কি করব। মানে আমার তো মাথায় তেমন কিছুই আসতেছে না যে টাকাটা দিয়ে কি করা যায়। তো আমাদের এই এলাকাটা ছিল আপনার নিম্নবিত্ত এলাকা, মানে প্রচুর নিচু এলাকা ছিল, সবসময় পানি থাকতো মাঠে, এবং দেখা যায় যে অনেক বেশি মানুষ মাঠে ঘাটে কাজ করতো। তো এখানে আশেপাশে তেমন কোনো দোকানপাট ছিল না, দেখা যায় বেশিরভাগ দোকানপাটগুলোই ছিল অনেক দূরে দূরে, মানে দোকানপাটগুলো অনেক দূরে, একটা মানে বিড়ির প্যাকেটের জন্য না অনেক দূরে পায়ে হেঁটে যাওয়া লাগতো। তো এবার আমি করলাম কি, আমার বাড়ির সামনে একটা ওই 5,000 টাকা দিয়েই আমি কিছু পান বিড়ি সিগারেট সহ চা উঠাইলাম, চায়ের কেটনি কিনলাম, পান বিড়ি সিগারেট দিয়ে ছোটো করে একটা দোকান দিলাম। তো দেখা যায় যারা কৃষক ছিল মাঠে যারা কাজ করতো তারা দেখা যায় সবাই আমার দোকানে চলে আসতো, মানে দূরে আর যাইতো না, দূরে কোথাও যাইতো না, আমার দোকানে আসতো। আমার দোকানে এসে তারা খাবার টাবার খাইতো, আমি তাদেরকে খাবার খাওয়াইতাম, মানে চা পান বিড়ি সিগারেট এগুলো বিক্রি করতাম। একটা মাসের ভিতরেই দেখলাম যে আমার মোটামুটি অনেক টাকা লাভ হয়ে গেছে। মানে আমি যেই বেতন খান সাহেবের কাছে মানে শেখ সাহেবের কাছে পাইতাম তার ডাবল টাকা মনে হয় আমার ইনকাম হয়ে গেল। এবং সেই টাকা দিয়েই আমি তখন সর্বপ্রথম দোকানটারে আরেকটু বড় করলাম, টিন দিলাম, চারপাশে টিন দিলাম, এবং টিন দিয়ে দোকানটারে মোটামুটি আকার আমি একটু সাজিয়ে গোছে একটু বড় করলাম। এবং এরপর থেকে মাঝে মাঝে শিশির আমার দোকানে আসতো, মানে শিরিন আমার দোকানে আসতো, আইসা বলতো যে বেচা কিনে কীরকম হইতেছে, আমার লাভের টাকা দিবা না, এইটা ওইটা বলে আমার সাথে দুষ্টমি করতো। এরকম করে দুষ্টমির ফাঁকে ফাঁকে একটা সময় এই শিরিনের সাথে আমার একটা মনের লেনাদেনা হয়ে যায়। ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, শিরিনকে আমার খুব ভালো লাগতো, এবং দুজন দুজনার মাঝে এক অন্যরকম প্রেম ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ি। শিরিন আমার দোকানে এসে সকাল থেকে বিকেল পর্যন্ত বসে থাকতো, অনেক সময় চায়ের কেটনি ও নিজেই পরিষ্কার করে দিত এবং নিজেই চা বানিয়ে মানুষের হাতে দিত। এরকম করে সময়গুলো কাটতেছে এবং দুজন দুজনার মাঝে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছে। তো আমার মা না বাড়ির ভিতর থেকে বিষয়গুলো দেখতো, এই যে শিশির আমার চায়ের কিডনি ধুয়ে দিচ্ছে, চায়ের কাপ ধুয়ে দিচ্ছে, আমার কাস্টমারদেরকে সার্ভিস করতেছে, এই জিনিসগুলো দেখার পরে মা মাঝে মাঝে দুষ্টামি করে বলতো যে মেয়েটা অনেক ভালো, অনেক লক্ষ্মী, এই মেয়েটাকে যদি তোর ঘরের বউ বানাতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি তখন মার একদিন বললাম যে মা তুমি কি জানো আজকে যে তোমার ছেলে 2 টাকা ইনকাম করতেছে, এই 2 টাকা ইনকামের পিছনে অবদানও কিন্তু শিশিরের। মানে শিরিন আমাকে টাকা দিয়েছিল এবং ওর ওই টাকা দিয়েই আমি এমনি এমনি করে দোকানটা দিয়েছি, মানে ছাগল বিক্রি করে যে টাকা দিয়েছিল, এই প্রথম আমি তখন এই বিষয়টা মানে এই কথাটা আমার আম্মাকে বলে দিলাম। এবং আম্মাও না কথাটা শুনে অত্যাধিক খুশি হলো, খুশি হয়ে আমাকে বলতেছে এই মেয়ের বাড়ি কোথায়। আমি তখন বললাম যে মা অমুক গ্রামে ওদের বাড়ি। তো বলার পরে আমার আম্মা তখন বললো যে ঠিক আছে, আমি এই মেয়েটাকে না তোর ঘরের বউ বানায় নিয়ে আসবো। আমি বললাম মায়া তুমি যদি এটা করো তাহলে ভালোই হয়, আমারও না শিরিনকে অনেক ভালো লাগে। আমার বয়স তখন অনেক বেশি না, ধরেন আপনার 19 বৎসরের কাছাকাছি এরকমটাই হবে।
তো এরপরে আমার আম্মা তখন বিষয়টা আব্বার সাথে আলোচনা করলো। আব্বার সাথে আলোচনা করা মাত্রই আমার আব্বা আমার আম্মাকে মানা করে দিল। মানা করে দিয়ে বলল যে মেয়ের মা অনেক অহংকারী, মানে মেয়ের মা এরকমভাবে মেয়েকে বিয়ে দিবে না আমাদের এখানে, কারণ মেয়ের মা অনেক অহংকার এবং মেয়ের মায়ের স্বভাব চরিত্র ভালো না। আমার আম্মাকে বাধা দিল এবং বাধা দেওয়ার পরেও আমার মা পরের দিন গিয়ে শিরিনের আম্মার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেল। এবং বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার পরে আমার মা যখন বাড়িতে ফিরে আসলো, মায়ের মনটা অত্যাধিক খারাপ ছিল। আমি না বুঝতে পারলাম না যে মায়ের মনটা এত খারাপ কেন। মাকে জিজ্ঞেস করলাম যে মা কী হয়েছে, তোমার মন এরকম খারাপ কেন? মা আমাকে বলে শিরিনের মা আমাকে অত্যাধিক অপমান করেছে। আমি বললাম কেন, অপমান করলো কেন? আমার মা বলে শিরিনের মা আমাকে বলে আমি রাখালের বিয়ের প্রস্তাব নিয়ে তার মেয়ের বাড়িতে গেছি, উনি এটা সহ্য করতে পারে নাই। আমি তখন বললাম মা আমি তো রাখালের কাজ এখন আর করি না, আমি তো ছোটোখাটো হলেও একজন ব্যবসায়িক, একটা দোকান দিয়েছি, সেই দোকানের ইনকামে আমি চলি, আমি তো একজন ব্যবসায়িক, আমি তো রাখাল না। আমার মা তখন আমাকে বলে বাবা রে, সমাজে এই ব্যবসার কোনো মূল্য নাই, শিরিনের মা তোর কাছে তার মেয়েরই বিয়ে দিবে না, উনি ডিরেক্টলি বলে দিছে। এবং এরপরে আমার নিজের মাঝেও অনেকটা খারাপ লাগা কাজ করতে শুরু করে। একটা পর্যায়ে আমি শিরিনকে বিষয়টা জানালাম যে শিরিন, তোমার আম্মা তো তোমাকে আমার কাছে বিয়ে দেবে না, তোমার আম্মা আমার আম্মাকে অপমান করছে। শিরিনও তখন অত্যাধিক মন খারাপ করলো, কিন্তু ও আসলে তেমন কিছু করার নাই, কারণ ও ওর মায়ের কথায় উঠে মায়ের কথায় বসে, ওর মা যা যা বলে ও তাই শোনে, মানে কোনো কিছু বাইরে যায় না। এরকম করে সম্পর্কটা সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে শিরিনের মা শিরিনের বিয়ে ঠিক করে ফেললো। যেহেতু আমার আম্মা বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, এরপরে গ্রামের আরও অনেকেই শিরিনের আম্মার কাছে বলল যে শিরিন আমার দোকানে আসে, আমার দোকানে কাজকাম করে। এই বিষয়গুলো যখন শিরিনের আম্মাকে বলা হলো, শিরিনের আম্মা তখন খুব রেগে গেল এবং রেগে গিয়ে শিরিনের গায়ে হাত তুলো, ওকে মারলো এবং জোরপূর্বক ওর বিয়ে ঠিক করে ফেললো। তা বিয়ে ঠিক করে ফেলার পরেও শিরিন কিন্তু আমার দোকানে আসতো। আমার দোকানে আসা ওর মা বন্ধ করতে পারে নাই। আমার দোকানে আসতো, সকালে আসতো, তবে তখনকার একটু কম আসতো, আগে যেরকম অনেক বেশি বেশি আসতো, ঘন ঘন আসতো, এইবার একটু কম কম আসে। তো আসার পরও আমাকে খুব কান্না করে বলে যে আমার আম্মু তো আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমাকে তো অন্যত্র বিয়ে দিয়ে দিবে, আমি তো তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, এবং আমি তোমাকে না পাইলে না আমি সত্যিই খুব কষ্টে থাকবো। একদিন আমার মা হুট করে আমাকে বলতেছে যে শিরিন মেয়েটা এতটাই ভালো, মেয়েটা তোকে ব্যবসার পুঁজি দিয়েছে, তোকে ভালোবেসেছে এবং নিজের স্বামীর মতো করে তোকে দেখাশোনা করতেছে এবং নিজের দোকান মনে করে এই দোকানে কর্মচারীর মতো কাজ করতেছে। তাই এরকম ভালো মেয়ে তো এই সমাজে খুঁজে পাওয়া যাবে না। তা তুই একটা কাজ কর, তুই মেয়েটাকে বিয়ে কর, আর মেয়েটা যেহেতু মেয়ের মা যেহেতু রাজি নেই, তুই মেয়েটারে নিয়ে পালায় যা, ভাইগে যা। আমি তখন বললাম যে মা আমি পালিয়ে কোথায় যাব, আমার ব্যবসা বাণিজ্য আছে, দোকান আছে, এসব কে দেখাশোনা করবে? আমার আম্মা বলে এইসব দেখাশোনা করার জন্য আমি তোর আব্বাকে বসাবো, তা তোর আব্বা দোকানে বসবে, দোকান দেখাশোনা করবে, তুই শিশিরকে নিয়ে পালিয়ে যা। আমি বললাম যে মা আমি ওরে নিয়ে কোথায় পালাবো? আমার আম্মা বলে তুই তোর খালার বাড়িতে চলে যা, দূরপুকুরিয়া তোর খালার বাড়ি আছে, ওইখানে চলে যা। তো আমি পরের দিন শিরিনকে বললাম যে শিরিন, আমার আম্মা তো এরকম বলতেছে যে ওইখানে আমার খালার বাড়ি আছে, তা খালার বাড়ি চলে যাওয়ার জন্য তুমি আমারে কি বলো, তুমি কি যাবা? ও আমার বলে হ্যাঁ যাবো না কেন, অবশ্যই যাব, তুমি যদি বলো, তোমার আম্মা যদি বলে তাহলে যাব। পরের দিনে আমার মা তখন করলো কি, আমাকে আর শিরিনকে আমার ওই খালামার বাড়িতে একটা পত্র আকারে, মানে একটা চিঠি লিখে চিঠি দিয়ে পাঠিয়ে দিল। আমিও দুপুরবেলা শিরিনকে নিয়ে চলে গেলাম আমার ওই খালামার বাড়িতে। আমাদের গ্রাম থেকে আমার খালামার বাড়ি বেশ দূরে ছিল। যেতে যেতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার দিকে খালামার বাড়িতে গেলাম পরে তো খালাম্মা চোখ বড় বড় করে তাকিয়ে আছে যে এই কোত্থেকে আসলো। পরে আমি আমার খালাম্মাকে চিঠিটা দেখাইলাম, আমার মা আরেকজনকে দিয়ে চিঠিটা লেখালো। এবার আমি চিঠি দেখানোর পরে খালাম্মা চিঠি দেখলো, দেখে আমারে আর শিরিনরে ঘরের মধ্যে নিয়ে গেল এবং ঘরে নিয়ে যাওয়ার পরে এর পরের দিনে আমার খালাম্মা নিজে থাইকা এলাকার একজন আপনার কাজী ডেকে আমাদের বিয়ে পড়াই দিল। এবং সেদিন আমার খুব মন খারাপ হচ্ছিল, মোবাইল ফোন ছিল না যে আমার আম্মাকে ফোন করে জানাবো যে আম্মা এমন এমন ঘটনা, আমি তো বিয়ে করেছি বা তুমি আমার বিয়েতে ছিল না। আমার মাকে আমি ফোন করতে পারি নাই। যাই হোক আমার বিয়ে শাদের কাজটা সম্পূর্ণ হলো এবং বিয়ে শাদের কাজ সম্পূর্ণ হওয়ার পরে সেদিন রাতেই শিরিনের সাথে আমার বাসরও হলো। আমার মিষ্টি মধুর বাসর ঘর কাটলো। তার প্রায় 1 সপ্তাহ পরে আমার আম্মা আমাকে দেখার জন্য আমার ওই জোরপুকুর খালার বাড়িতে আসে এবং খালার বাড়িতে এসে আমার আম্মা খুব দুঃখ করে বলে শিরিনের মা আমাদের ওই দোকানটা ভেঙে দিয়েছে। আমার আব্বা যে দোকান চালাইতো, লোক দিয়ে ওনাদের গ্রাম থেকে ছেলে মেয়ে এনে আমাদের দোকানটা ভেঙে দিয়েছে এবং আমার আব্বা আম্মাকে অনেক অপমান অপদস্থ করেছে এবং তিনি সাফ জানিয়ে দিয়েছে উনি ওনার মেয়ে শিরিনকে আর কোনোভাবে উনি ঘরে জায়গা দিবে না এবং এই মেয়েকে উনি ওনার পরিবারে আর নিয়ে যাবে না, মানে ফিরিয়ে নিয়ে যাবে না।
মানে খুব কঠিনভাবে খুব হুঁশিয়ারি করে দিল আর কি। পরে শিরিনের আমি বললাম যে তুমি আর কি মন খারাপ? শিরিন আমাকে বলে না, একটা মেয়ের মূল ঠিকানা হচ্ছে তার স্বামী, আর স্বামী যদি ঠিক থাকে তাহলে পৃথিবীর কোনো মেয়ের মন খারাপ হওয়ার প্রশ্নই আসে না। তুমি তো আমার স্বামী, আমি জানি তুমি আমায় কখনো কষ্ট দিবা না, আমার কথায় তুমি আমাকে কখনোই আঘাত করবা না। তো এই জন্য আমি অনেক সুখী, আমার মনে কোনো কষ্ট নেই। আমি তোমার সাথে বাকি জীবনটা থাকতে পারলে আল্লাহ তাআলার কাছে আমি সুখী, আমি খুশি। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপরে আমার শিরিনের সাথে আমার খালার বাড়িতে আমি আরও একটা সপ্তাহ থাকলাম। এক সপ্তাহ পরে আমার আম্মা আমাদের এলাকার লোকজনকে জানানোর পরে সবাই আমার আম্মাকে অনুমতি দিল, একটা কাজ করেন, আপনি আপনার ছেলেকে আর ছেলের বউকে আপনার বোনের বাড়ি থেকে নিয়ে আসেন। তখন অনুমতিক্রমে আমি তখন শিরিন এবং আমি বাড়ির মধ্যে আসি, মানে আমাদের বাড়িতে আসি। তা আমাদের বাড়িতে আসার পরে দেখা গেল ওই সময় আমার আয়ের ইনকাম খুবই কম, আর শিরিনের মা শিরিনের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ওনার মেয়ের সাথে উনি কথাও বলে না, মেয়ের কোনো খোঁজ খবর নেয় না। এবং আমি যে ওকে নিয়ে ফিরে আসলাম এটা জানার পরেও তিনি আর মেয়েকে দেখার জন্য আমার বাড়িতে আসলো না। তো যাই হোক, উনি আসলো না, এটা ওনারই ব্যক্তিগত ব্যাপার, বা উনি আমার খবর নেয় নাই, উনি সম্পর্ক মেনে নেয় নাই। এখন জোর করে তার ওনাকে আমি সম্পর্ক মানা নিতে পারবো না। আমি তখন শিরিনের সাথে খুব ভালো করেই চলতেছিলাম বাড়ির মধ্যে, এরকম করে সময়গুলো কাটতেছে। আমি মাঠে ঘাটে কাজ করতেছি, যখন যে ধরনের কাজ পাচ্ছি বিভিন্ন জঙ্গলে বা হচ্ছে মাঠে অথবা আপনার অনেক দোকানপাটে, যখন যে ধরনের কাজ পাই আমি সেই ধরনের কাজই করি। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, আমি দোকানে কাজ করতেছি, মানে একজনের দোকান পরিষ্কার করে দিতেছে, মানে দোকানটা ভাঙছে, উনি নতুন একটা জায়গায় নিয়ে যাবে, ওইখানে দোকান পরিষ্কার করতেছি। হঠাৎ করে বাড়ি থেকে এমনি দৌড়ে একটা খবর আসলো, মানে কে জানি আমারে বলতেছে যে আপনার বউ আপনার যাইতে বলছে, আপনার বউ অজ্ঞান হয়ে গেছে। আমি তো শুনে খুব খারাপ লাগলো, কি এবার আমার বউ অজ্ঞান হয়ে গেল, মানে আমি কিন্তু শিরিনকে অনেক ভালোবাসি, অজ্ঞান হয়ে গেল। আমি তখন দৌড়ে বাড়ির মধ্যে গেলাম যে কী ব্যাপার, শিরিন অজ্ঞান হয়ে গেল। আমি ওকে দেখার জন্য বাড়ির মধ্যে গেলাম, এবং বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ওর অজ্ঞান হয়ে আছে, আমার আম্মার হাতে একটা টোকেন। আমি তখন বললাম যে মা কী হয়েছে, শিরিন অজ্ঞান হলো কেন? তা আমার মা তখন মুখে পানি টানি দেওয়ার পরে শিরিন উঠেই আমাকে জড়াই ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। আমি তখন বললাম কী ব্যাপার, তুমি কাঁদতেছো কেন, মানে কান্না করার কী আছে? ও বললাম আমি 5 লাখ টাকা পাইছি। আমি বললাম মানে 5 লাখ টাকা পাইছো, মানে এটা কী বলতেছো, কীভাবে তুমি 5 লাখ টাকা পাইলা? আমাকে বলে জানো আমি না 10 টাকার লটারি কিনেছিলাম, মানে আমাদের এখানে মানে আপনার লটারি, মানে ওই আপনার এই সিলেট শহরে একটা লটারি টান দেয়, মানে একটা লটারি টানে, তা ওই লটারি টানে শিরিন নাকি লটারিটা ধরছিল। তো লটারিটা ধরার পরে আমাদের এলাকার অনেক মহিলারাই এরকম লটারির প্রতি বিশ্বাস, তো মানে লটারি ধরে, তা শিরিনও নাকি ওইখানে লটারি ধরছে, 10 টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনছে। এখন কেনার পরে ওই লটারি নাকি তার লাগিয়ে গেছে। পাশের বাড়ির আমার এক খালা আছে, মানে আপনার পুপু আছে, ওই পুপু নাকি পেপারের মধ্যে দেখছে যে ওই পেপারে শিরিনের যে নাম্বারটা, ওই নাম্বারটা লাগছে, মানে পুপুও হচ্ছে কিনছে লটারি এবং আমার বউ শিরিনও কিনছে। তা শিরিনের লটারিটা লাগিয়ে গেছে, ওই পুপু নিজেরটা চেক করতে গিয়ে শিরিনেরটা চেক করে পাইছে, এবং এটা বলার পরে আমার বউ তখন মানে অজ্ঞানের মতো হয়ে গেছে। তো টোকেনটা তখন মানে ওই রিসিপ্টটা তখন আমার আম্মার হাতে ছিল আর কি, লটারিটা। পরে এটা আমি হাতে নিলাম, নেওয়ার পরে এবং পরের দিনে আমি আমাদের এলাকার মেম্বার সাহেবকে সহ নিয়ে সিলেট শহরে গেলাম, এবং সিলেট শহর ওনাদের অফিসে গেলাম। যাওয়ার পরে তারা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে ছবি টবি উঠিয়ে আমার বউয়ের হাতে টোকেনটা ধরাই দিল। মানে টাকাটার যেই আপনার যে অ্যামাউন্টটা হলো, সেই অ্যামাউন্টের প্রায় 50,000 টাকার মতো তারা কেটে রাখলো কোনো একটা কারণে, এবং 4.5 লাখ টাকা দিয়ে তারা তখন একটা রিসিট দিয়ে দিল আমাদেরকে, মানে একটা ব্যাংক চেক দিল। তো দেওয়ার পরে আমরা তখন টাকাটা উঠাইলাম ওই মেম্বারের সহযোগিতায়, কারণ আমরা তো অত শিক্ষিত না, অত কিছু বুঝি না। মেম্বারের সহযোগিতায় টাকাটা উঠালাম, এবং টাকা উঠে আমরা তখন বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আমার বউ তো অত্যাধিক খুশি, মানে ওর এত খুশি যে বলার মতো না। আমি অত্যাধিক খুশি হলাম, এবং হওয়ার পরে আমি শিরিনকে বললাম যে শিরিন, এই টাকাটা দিয়ে আমরা কি করব? এটা তো আমাদের কাছে একটা আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা পাওয়া। এই জিনিসটা যে আমরা পাবো, এটা তো আমরা কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি, কখনো কল্পনাও করতে পারিনি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা জিনিস দিবে। তো আল্লাহ যেহেতু আমাদেরকে এরকম একটা জিনিস দিয়েছে, এখন আমরা এই টাকাটা কি করব, কোন কাজে লাগাবো? ও তখন আমাকে বলতেছে তুমি একটা কাজ করো, তুমি এই টাকাটা দিয়ে বিদেশ চলে যাও। আমি বললাম ভারী, ওই সময় আসলে অ্যাভেলেবেল বিদেশি আমাদের এলাকাতে ছিল না, মানে হাতে গোনা কয়েকজনই বিদেশ ছিল। তা আমি বললাম কেন, আমাকে বিদেশ পাঠাই দিয়ে তুমি অন্য কোথাও চলে যাবা, অন্য কাউকে ভালোবাসো, অন্য কাউরে বিয়ে করবা? ও তখন হাসতে হাসতে বলতেছে আরে না পাগল, অন্য কাউরে বিয়ে করবো কেন, অন্য কাউকে ভালোবাসতে যাবো কেন, মানে তুমি যদি বিদেশে যাও তাহলে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবা। আমার মা তোমাকে মেনে নেয় নাই, সবার কাছে তোমার সম্বন্ধে খারাপ কথা বলে, বাজে কথা বলে,
মানুষের মুখে নিজের স্বামী সম্বন্ধে এই সমস্ত নোংরা কথাগুলো শুনতে আমার আর ভালো লাগে না। যার জন্য আমি তোমাকে বলি কি, তুমি এই টাকাটা দিয়ে বিদেশে চলে যাও। তুমি যদি বিদেশে যাও তাহলে তুমি একদিন বেশি টাকার মালিক হবা, এবং তুমি যদি অনেক টাকার মালিক হও, আমার মা আমাকে মেনে নেবে, তোমাকে মেনে নেবে, আমাদের জীবনে সুখ ফিরে আসবে। আমি তখন বললাম হ্যাঁ, এটা আমি করব। পরে আমার বউ তখন বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছে, তো এই 4.5 লাখ টাকা দিয়ে কিভাবে কি করা যায়, এতে আবার 20-30 হাজার টাকার মতো বিভিন্ন কাজে খরচ হয়ে গেছে। মেম্বার কিছু টাকা নিয়ে গেছে, কিছু টাকা যাতায়াত খরচ, আবার আমি মিলাদ মাহফিল পড়াইছি, এখানেও মোটামুটি অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। ধরেন টোটাল 4 লাখ টাকা আছে। তা 4 লাখ টাকা দিয়ে তখন কি করা যায়, তখন আমাদের এলাকার একজন দালালের সাথে আমরা কথা বলি, যিনি বিদেশে লোক পাঠায়, মানে আদম ব্যবসায়ী। ওনার সাথে কথাবার্তা বলার পরে ইনি তখন বললো যে সৌদি আরবের আপনার মাজরা একটা বিষয় আছে। তা ওই সময় মাজরা বিষয়কে আমি জানতাম না। পরে তিনি আমাকে ভাইঙা বলে, আমি যেরকম মাঠে কাজ করি, ঘাটে কাজ করি, এরকম মাঠে ঘাটে কাজ করার মতো এক ধরনের একটা বিষয়, ওই বিষয় যদি যাই তাহলে আমি মাঠে ঘাটে কাজ করব, এবং এক সম্পূর্ণ দেশের কাজের মতোই, দেশে আমি যেরকমভাবে কাজ করি এরকম কাজই আমাকে বলল। আমি তখন বললাম তাহলে তো ভালোই হয়, যেহেতু আমি দেশে কাজ করতে পারতেছি তাহলে বিদেশ গেলেও তো আমি কাজ করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আমি তখন ওই কাকারে বললাম যে ঠিক আছে, আমি তাহলে রাজি আছি, আপনি আমার ভিসার ব্যবস্থা করেন। যথারীতি আমার পাসপোর্ট করানো হলো এবং আমার পাসপোর্টের কপি পাঠালো। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে বিদেশ থেকে আমার ভিসা লেগে দেশে আসলো, এবং দেশে আসার পর আমার বউ তখন অত্যাধিক খুশি। আমাদের আরও কিছু টাকা, মানে কয়েকটা টাকা ঋণও করা লাগছে, ওই টাকার মধ্যে সম্পূর্ণ হয়নি, কিছু টাকা ঋণও করছি, এবং ঋণ ফিন সব কিছু সম্পূর্ণ করে আমি তখন বিদেশে গেলাম। এবং আমার যাওয়ার প্রসেসিংটা মোটামুটি খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এত যে দ্রুত হবে এটা আমার চিন্তাভাবনার মধ্যেও ছিল না। আলহামদুলিল্লাহ একটা সময় সব কিছু ঠিক হলো। ঠিক হওয়ার পরে আমি তখন বিদেশে গেলাম, এবং বিদেশে যাওয়ার পরে আমার ওই এয়ারপোর্টও ক্রস করে আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমি তো ভাই ওরকম ভাষা টাষা কোনো কিছু জানি না। ওখানে কিছু বাঙালি মানুষ ছিল, আমি তাদের মুখে হঠাৎ করে জানতে পারি আমার ওই বিষয়টার যেই কফিল আমাকে নিয়ে গেছিলো, মানে আমার যে কফিল ছিল ওই কফিল নাকি মারা গেছে। মানে আমি যেদিন সৌদি আরবে ঢুকি এবং ঢুকার 2 দিন পরে আমার ওই মাজরার যিনি মালিক তিনি নাকি মারা গেছে। তো জিনিসটা শোনার পরে আমি তখন খুব কষ্ট পাই, এবং তার যে ছেলেরা আছে তারা নাকি আমার দেশে পাঠিয়ে দিবে। তো আমি তো অনেক টাকা ঋণ করে আসছি, মানে এত টাকা ঋণ করে আসছি, আমার ওই ঋণের টাকা কে দিবে, এবং ওনারা আমার ভিসা লাগাবে না, ভিসা না লাগিয়ে আমাকে দেশে পাঠিয়ে দিবে, ওরকমভাবে আলোচনা চলতেছে। তো ওখানে কুমিল্লা, বরিশালের অথবা নোয়াখালীর ওই দিকের অনেকগুলো ভাই ওই মাজরার মধ্যে কাজ করতো, মানে বিভিন্ন মাজরায় কাজ করতো, আমরা একসাথেই থাকতাম। তো আমি তখন ওনাদের কাছে কান্নাকাটি করে বললাম, ভাই রে, আমি তো দেশ থেকে অনেক টাকা ঋণ করে আসছি, তাই এত টাকা ঋণ করে আসছি, এখন যদি আমাকে পাঠিয়ে দেয় তাহলে আমি দেশে গিয়ে কি করব। আমার বাড়িতে আমার বউ আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার 2টা বোন বিয়ে দিয়েছি, তা বোন 2টো আমার বাড়িতেই থাকে, আমার পরিবারে তো অনেক অভাব। এত অভাব অনটন নিয়ে আমি বাড়িতে গিয়ে কি করব, আমি তো থাকতে পারবো না ভাই। তোমরা যেভাবেই পারো না তোমরা কফিলটা একটু বুঝিয়ে বলো যাতে আমার ভিসাটা লাগায় দেয়, আর আমাকে যদি দেশে পাঠাই তো আমার যাতে কয়টা টাকা দেয়, কারণ টাকা না দিলে তো আমি দেশে গিয়ে কোনো কিছু করতে পারবো না, আমি তো চলতে পারবো না। তোমরা একটু মালিকরে বুঝিয়ে বলো না। এমন করে ওনাদেরকে বলতেছো না, বলে ঠিক আছে, সন্ধ্যার সময় তোর কফিল যখন আসবে আমরা তখন তোর কফিলের সাথে কথা বলবো। তখনও কিন্তু আমি মাঠে কাজ করতেছি। ওই দিন কফিল আসার পরে আমি প্রায় মাসখানিকের মতো কাজ করি। তা আমার ওই মাসখানিকের কাজের টাকা উনি বুঝাই দিতেছে, আমাকে বুঝিয়ে দিয়ে বলতেছে তোর 2 দিনের মধ্যে পাঠাই দিব, তুই তোর কাপড় চোপড় রেডি কর, তোর টিকিট কেটে আনবো, এটা আমাকে বলে। তো আরবিতে অতটুকু আমি বুঝতে পারলাম যে এই সময় এটা আমাকে বলছে। পরে পাশের একজন ভাই ছিল, ওনার বাড়ি ছিল নোয়াখালী, হাফিজউদ্দিন ভাই, উনি একটু মুরব্বী টাইপের লোক ছিল। উনি তখন এসে আমার কফিলটা বলতেছে, মানে উনি ওনার বাসায় কফিলের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে কফিল মুখে মানা করে কফিল তখন চলে গেল গাড়ি দিয়ে। তো হাফিজউদ্দিন ভাইরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমার কফিল আপনারে কি বললো, মানে কী ধরনের কথা হলো। তিনি তখন বলে যে তোর কফিলের সাথে আমার কথা হলো, কিন্তু তোর কফিলটা আমি বললাম যে লোকটা তো গরিব মানুষ, দেশ থেকে অনেক টাকা ঋণ করে আসছে, তা তুই যদি ওরে পাঠাই দেস তাহলে ও কী করবে, অন্য কোথাও ওরে কাজে লাগাই দেয়। আমি বললাম তারপর কি বললো, বলে যে না, অন্য কোথাও তোরা কাজে লাগাইতে পারবে না, এবং সে অনেক ব্যস্ত, সে হুকুমতের চাকরি করে, মানে সরকারি চাকরি করে, তার কোনো মাজরা টাজরা সে রাখবে না, মাছরাগুলো সে তার বাবার মাজরা এগুলো সে সব বিক্রি করে দিবে, এসব কোনো কিছুই সে রাখবে না, তো সে কোনো রকমের মাজরা লোকও তার প্রয়োজন নাই। তো আমি বললাম তারপর, উনি বলে তারপর আমি ওরে বললাম যে ঠিক আছে, সে তো দেশ থেকে 4 লক্ষ টাকার মতো ঋণ করে আসছে, অনেক টাকা তার ঋণ, এখন এই ঋণ পরিশোধ কীভাবে করবে, তুই একটা কাজ কর, তুই যেহেতু ওরে মানে দেশে পাঠাই দিবি, তা তুই ওরে কিছু টাকা দে, ওই টাকা দিয়েও দেশে গিয়ে কিছু একটা করবে, ওরা তো অনেক টাকা দিয়ে আসছে এই দেশে। তো
তো আমার কফিল নাকি তখন এই হাফিজউদ্দিন বাইরে বলে যে আমি তো ওর কাছ থেকে 1 টাকাও নিই নাই, আমি তো ভিসা সম্পূর্ণ ফ্রি দিয়েছি। আমার বাবা তো অনেক বয়স্ক ছিল, বাবা তো আর ভিসা উঠাইতে পারে নাই, বাবার ভিসাটা তো আমি উঠাইছি এবং ওই ভিসাটা উঠানোর পরে ওই ভিসা আমি ওনারে পাঠাই, মানে দেশে পাঠাই, কিন্তু আমি তো ভিসাটা সম্পূর্ণ ফ্রি দিয়েছি এবং সে যে এই দেশে আসবে ওই দেশে আসার টিকিটের টাকাটাও তো আমি দিয়েছি, তার কাছ থেকে তো আমরা 1 টাকাও নিই নেই, তাহলে তারে আমরা এখন টাকা দিব কেন? সে আমাদের এখানে 1 মাস কাজ করেছে, ওই 1 মাসের কাজের টাকা ওকে দেওয়া হবে। হাফিজউদ্দিন ভাই তখন বলতেছিল যে সে তো 4 লাখ টাকা দিয়েছে, তা বলে 4 লাখ টাকা ও কাকে দিয়েছে ও এটা ভালো জানে, আমরা জানি না, আমরা ওর কাছ থেকে 1 টাকাও নিয়ে নিই। এই কথা বলে ওই কফিল তখন চলে গেল। আমি তখন বললাম হাফিজউদ্দিন ভাই তাহলে আমার 4 লাখ টাকা কে নিয়ে গেল? হাফিজউদ্দিন ভাই বলল আমার মতোই কোনো এক বাঙালি ভাই তোমার কাছ থেকে 4 লাখ টাকা নিয়ে গেছে। আসলে তোমার কফিল তোমাকে ভিসা দিয়েছে ফ্রি, যেহেতু তোমাকে ফ্রি ভিসা দিয়েছে, কোনো টাকা সে তোমার কাছ থেকে নেয় নাই, সুতরাং সে তোমাকে দেশে যাওয়ার সময় কোনো টাকা দিবেও না। আমি কেন, এর চেয়েও বড় কেউ যদি বলে তাতে কোনো কাজ হবে না, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে ফিরে যাও। আমি বললাম ভাই আমি বাড়িতে গিয়ে কী করব? আমার বাড়িতে তো অনেক টাকা ঋণ, এত ঋণের বোঝা নিয়ে আমি বাঁচবো কেমন করে? উনি আমাকে বলল প্লিজ ভাই আমি আর কিছু বলতে পারবো না, 2 দিনের মাথায় আমি বোকা মানুষ, কথাবার্তা কোনো কিছু বলতে পারি না। আমার ওই কফিল তখন আমাকে এয়ারপোর্টে দিয়ে আসলো। আমার মনে হয় যেই বিমানে করে আমি এক পৃথিবীর স্বপ্ন নিয়ে মরুর দেশ সৌদি আরবে এসেছিলাম, সেই সমস্ত স্বপ্নগুলোকে মাথা বোঝাই করে আমি আবারও পুনরায় ক্লান্ত শরীর নিয়ে আমি বাংলাদেশে ফিরলাম। আমার বউ আর আমার মা আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসলো, এয়ারপোর্ট থেকে আমাকে বাড়িতে নিয়ে গেল এবং বাড়িতে যাওয়ার পরে আমি চিৎকার করে কাঁদতেছি। আমার বউ আমাকে বুকে জড়িয়ে ধরে বলে তুমি কান্না করো না, এই পৃথিবীতে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে, সত্যি কোনো একদিন আমাদের সুখের দিন আসবে। ওই সময় অভাব আর অনটনের কথা আমি বলে না বোঝাতে পারবো না, প্রচুর পরিমাণের অভাব অনটন আমাদের পরিবারে দেখা দেয়। তখনও আমার শাশুড়ির কাছে অনেক টাকা থাকে, আমার শাশুড়ি খুব ভালো অবস্থানের মধ্যে থাকে, কিন্তু আমি যখন বিদেশে গেছি শোনার পরে শাশুড়ি যদিও আমার বউয়ের সাথে 1-2 মিনিট কথা বলতো, কিন্তু যখন শুনতে পারছে যে আমি বিদেশ থেকে চলে আসছি, এটা শোনার পরে আমার শাশুড়ি আমার ওয়াইফের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। সে আমার ওয়াইফের সাথে আর কোনো কথাই বলে না। আমরা তখন এতটাই অভাবে পড়ে যাই যে 3 বেলা 3 মুঠো ভাত খাওয়ার মতো সামর্থ্য আর আমাদের নাই। আমার বউ তখন এদিক সেদিক টুকিটাকি কাজ করে, আমিও কাজ করি, আমার মাও কাজ করে, অসুস্থ ওই শরীর নিয়ে আমার বাবাও তখন এখানে সেখানে বিভিন্ন জায়গায় কাজে যায়। এমন করে আমার দিনের রাতগুলো কাটতেছে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকি যে আল্লাহ তুমি আমাকে এই সব থেকে রক্ষা করো, একদিন হয়তো আমার সুদিন আসবে। এই সুদিনের অপেক্ষায় আমি প্রহর গুনতেছি যে কবে আমার সুদিন আসবে, কবে আমার ভালো দিন আসবে, আমি কবে এসব থেকে বেরোতে পারবো, একটা সুখের দিনের অপেক্ষায় আছি। এইভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় মাস 1.5 পরেই হঠাৎ করে আমার বউ একদিন রাতেরবেলা আমাকে বলতেছে যে স্বামী গো তোমার একটা কথা বলি, তুমি রাগ করো না, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো এবং আমি যে কাজটা করতে চাই তুমি আমাকে সেই কাজটা করার অনুমতি দাও। আমি তখন বললাম তুমি এত অনুরোধ করে কাকুতি মিনতি করে আমার কাছে কি চাচ্ছ, মানে কি বলতে চাচ্ছ আমাকে বলো। আমাকে বলে আমি না একজনের সাথে কথা বলছি, আমি একটা আরব দেশ আছে, দেশ হচ্ছে ওমান, ওই ওমানের একটা দেশে কাজের মেয়ের বিষয় আমি ওমান যাব। আমি তখন বললাম তুমি কি পাগল হয়ে গেলা, তুমি আমাকে কি বলতেছো, তুমি কাজের মেয়ের বিষয় ওমানে কেন যাবা? কোনো প্রয়োজন নাই, আমি তোমার স্বামী, আমি মাঠে ঘাটে যে টাকা ইনকাম করি পরিশ্রম করি এই টাকা দিয়ে আমরা স্বামী স্ত্রী চলবো, কোনো প্রয়োজন নাই তোমাকে ওমান যাওয়ার। আমাকে বলে যে না আমি যাব, কারণ যে পরিমাণের অভাব দেখা দিয়েছে আমি অভাবের কারণে কোনো বাচ্চা কাচ্চা নিতেছি না, আমাদের ভবিষ্যৎ কি এই পর্যন্ত আমাদের কোনো ভেবে হয়নি, আমাদের তো একটা বাচ্চার প্রয়োজন, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চাও হয়নি। এবং এইভাবে যদি দিন আর রাতগুলো কাটতে থাকে, দিনের পর দিন তুমি আমি দুজনে মিলে খুব টেনশনে ডিপ্রেশনে চলে যাচ্ছি, এভাবে তো চলতে পারে না। একটা কাজ করো, আমি যাই এবং আমি যাওয়ার পরে আমি তোমাকে নিয়ে যাব। আমি আমার বউরে বললাম বউ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি এমনিতেই এক বুক কষ্ট নিয়ে সৌদি আরব থেকে ফিরে আসছি, এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও আমি না বাঁচতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ও আমাকে বলে আরে বোকা আমি তো একেবারেই যাচ্ছি না, আমি ওখানে যাচ্ছি এবং একটা পর্যায়ে আমি তোমাকে ওইখানে নিয়ে যাব, আমরা দুজন মিলে একসাথেই থাকবো, আমি যাই। আমি বললাম যে তাড়াতাড়ি বারবার মানা করলাম, কিন্তু আমার কোনো মানায় শুনলো না এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমার আব্বা আম্মু তাকে যাওয়ার জন্য অনুমতি দিল। যেহেতু আমার আব্বা আম্মু অনুমতি দিল সেহেতু আমি আর সেখানে বাধা দিয়ে রাখতে পারলাম না। বাধা দিয়ে না রাখার পরে আমার বউ তখন আরবের দেশ ওমানে তখন রওনা দিল এবং আমি ওকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসলাম, আমার বউ তখন চলে গেল
এবং ও চলে যাওয়ার পরে আমার ভিতরে তখন খুব শূন্যতা কাজ করে। আসলে আমি আমার বউকে এতটাই ভালোবাসতাম, আমি আসলে ঘুমাইতে পারতেছি না। রাতে যখন চোখটা বন্ধ করি তখন আমার মনে হয় যে আমার বউ কার সাথে ঘুমাচ্ছে, আমার বউ কার সাথে আছে। একটা মহিলা মানুষ, আমি তো আরব দেশে গিয়েছি, আমি জানি ওই দেশের মানুষগুলো কতটা ভয়ানক হয়। একজন বাঙালির দুঃখ, একজন ভিনদেশি মানুষের দুঃখ তারা কোনোভাবেই বুঝতে চায় না। আমি একটা মানুষ কষ্টে মরে গেলেও তারা কোনোভাবে বিন্দু পরিমাণে নিঃশ্বাস ফেলবে না, আমাকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না। এই অবস্থার মধ্যে আমার বউ যে গেল, সে জানি কতটা ভালো আছে। আমার বউকে দিয়ে না জানি ওই আরব দেশের মানুষগুলো কী কাজ করায়, কী কষ্ট না জানি আমার বউকে দিতেছে। ঠিক যখনই আমার বউর কথা মনে হতো, আমি তখনই আমার নিজের দু চোখের পানি ধরে রাখতে পারতাম না, অজরেই কান্না করতাম। আর যখনই সময় পেতাম ওর সাথে কথা বলতাম, ওরে ফোন করতাম, ও আমারে বলতো আমি ভালো আছি, তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমি এখানে কাজে আছি। এবং আমার যে মালিক তিনিও অত্যাধিক ভালো, আমাকে কোনো কাজে কামে কোনো রকমের কষ্ট দেয় না, আমি সুখে আছি, শান্তিতে আছি, তুমি মন খারাপ করো না। এরকম করে আমার বউ আমাকে সাহস দিচ্ছিল এবং আমি ওর সাহস নিয়ে আস্তে আস্তে করে এভাবে প্রায় 1.5 বছর মতো ও ওমানে থাকে। এবং 1.5 বছর ওমান থাকার পরে আমারে বলল যে শোনো, আমি আমার কফিলের সাথে কথা বলেছি, তার গার্ডেনে একজন লোক লাগবে, বাগানে একজন লোক লাগবে, তুমি তাড়াতাড়ি করে তোমার পাসপোর্টটা পাঠিয়ে দাও, আমি তোমার ভিসাটা লাগাবো। এবং এটা শোনা মাত্রই আমার মনের ভিতর সুখের নাচন বেয়ে উঠল। আমি তখন আমার বউরে বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো যে আমাকে কী কী করতে। আমার বউ বলে তুমি এমন করে পাঠাও, আমি তোমার ভিসা লাগাই দিব। এরপরে আমি আমার পাসপোর্ট জমা দিই এবং পাসপোর্ট জমা দেওয়ার পরে খুব কম সময়ের মধ্যে তখন ওমানে আমার বউ আমার কাজের ভিসা লাগিয়ে দেয়। এবং কাজের ভিসা লাগানোর পরে আমি তখন ওমানে যাই এবং যাওয়ার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার বউকে নিয়ে আমি যে টেনশন করতেছিলাম, যে ডিপ্রেশনে ছিলাম, যে আমার বউ এখানে কেমন আছে, কী অবস্থার মধ্যে আছে, আদৌ আমার বউ শান্তিতে আছে কি না, এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছিলাম। বাট আমি ওখানে যাওয়ার পরে দেখলাম যে না, আমার বউ অত্যাধিক ভালো আছে। এবং এখানকার যে মালিক ছিল, ওইখানের যে যিনি মালিক ছিল, তিনি আমার বউকে যথেষ্ট সম্মান করত এবং আমার বউ তার মতো করে আলাদা ভাষায় থাকতো, আলাদা ঘরে থাকতো। মালিকের ছেলে মেয়েরা ছিল, তারা আমার বউকে অনেক আদর যত্ন করতো, ভালোবাসতো। দেখে যে আমি আমার বউকে নিয়ে যে রাত্রিবেলায় যেই মানে উদ্গুট চিন্তাভাবনাগুলো আমি করতাম, এইগুলো আসলে বাস্তবে তেমন কিছুই না। এবং সেখানে যাওয়ার পরে আমি আর আমার বউ একসাথেই থাকতাম। আমার যে মালিক ছিল তিনি অত্যাধিক ভালো ছিল। মাস্কাট বলে একটা শহর আছে, ওই শহরেই আমরা থাকতাম। তো বউ আর আমরা দুজনেই মিলে ওখানে থাকি, দুজনের মাঝে অনেক প্রেম, অনেক ভালোবাসা। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বউ বাচ্চা কনসেপ্ট করে, মানে আমার বউয়ের পেটে বেবি আসে। এবং বেবি আসার পরে আমার মালিক তখন বলল একটা কাজ কর, তোর বউয়ের পেটে যেহেতু বেবি আসছে, তোর বউকে দেশে পাঠিয়ে দে। বা আমার বউকে আমার মালিক মেয়ে ডাকছিল, মানে নিজের মেয়ের মতো করে আমার বউকে দেখতো, যার জন্য আমার বউকে মেয়ে ডাইকা, যেহেতু আমার সন্তান হয়েছে, আমার সন্তানকে অনেক স্বর্ণ গয়না দিল, অনেক স্বর্ণ গয়না, বা ওরা ওখানে আলট্রা করাইলো, বললো যে মেয়ে সন্তান হবে। তো এই কারণে তারা অনেক গয়নাগাটি অনেক কিছু দিল, দিয়ে আমার বউরে তখন দেশে পাঠিয়ে দিল, মানে খুব সয় সম্মান করে দেশে পাঠিয়ে দিল। আমার বউ শিরিন তখন দেশে চলে আসলো, আমি তখন ওমানে আসি। এবং মালিক আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো, আমাকে অনেক টাকা দিত। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মালিকের একটা দোকান ছিল, একটা সুপার মার্কেট ছিল, সুপার মার্কেটের মতো একটা বড় দোকান, একটা ইন্ডিয়ানি দোকানটা চালাইতো। তো বেশ অনেকগুলো দিন হয়ে গেল, মানে দোকানটা আমার মালিকেরই ছিল, সে পরে ইন্ডিয়ানের কাছে কন্ট্রাক্টের উপরে দিয়ে দেয়। এবং কন্ট্রাক্টের উপরে দিলে পরে ইন্ডিয়ানি ওই দোকানটা নিয়ে অনেক কাপজাপ করে, ঝামেলা করে। মাস শেষে মালিককে বেতনের টাকা দিত না, বা অনেক সমস্যা করতো আর কি, যেই ভাড়ার টাকা, এইটার টাকা, ওইটার টাকা দিতে যাইতো না। একটা সময় আমার ওই কফিল আমারে বললো যে সাজেদ, তুই কি এরকম দোকানটা চালাইতে পারবি? তুই তো এখন বাসা জানিস বা সব কিছুই বুঝিস, তা তুই যদি দোকানটা চালাস তাহলে ওই দোকানটা আমি তোরে দিয়ে দিব, তুই দোকানটা চালা। আমি এক ইন্ডিয়ানিকে দিছিলাম, ইন্ডিয়ানিকে আমি বের করে দিব। ইন্ডিয়ানে আমাকে যে টাকা দিত, তুই প্রয়োজন আমাকে তার চেয়ে কিছু কম টাকা দিস, তাও তুই দোকানটা নিয়ে নে। তখন আমি চিন্তা করলাম, আমি বললাম যে তাইলে তোর বাড়িতে কাজ করবে কে? আমি তো বাগানে কাজ করি, তা তোর বাগান দেখাশোনা করবে কে? তা আমার বলতেছি সমস্যা নাই, বাগান দেখাশোনা করার জন্য আমি অন্য কোনো বাঙালিকে বা অন্য কোনো লোককে আমি রাখবো, তুই গিয়ে আমার দোকানটা চালা, তোরা আমি অনেক বিশ্বাস করি, তুই অনেক বিশ্বাস্ত। পরে আমার মালিক আমার কী করলো, তার বাড়ি থেকে তার যে দোকানটা ছিল ওই দোকানে তখন সে আমার পাঠিয়ে দিল। আমি তখন তার ওই দোকানে গেলাম এবং তার ওই দোকানে যাওয়ার পরে আমি তখন সেই দোকানটা চালাতে শুরু করি। তো দেখা গেল ভাই, বৎসর খানিকের ভিতরে আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম, মানে অনেক টাকার মালিক। আমি আমার মালিকের এই ইন্ডিয়ানি যে টাকা দিত,
আমি তার থেকেও আরও অনেক বেশি টাকা আমার মালিককে দিতাম, মানে আমার কফিলকে দিতাম। কোনো সময় কফিলে যা দিতাম কফিল সব টাকা নিয়ে যাইতো এবং আমারও খুব সাহায্য সহযোগিতা করতো। বলদিয়ার ঝামেলা ছিল, এই ঝামেলা ওই ঝামেলা, যতই ঝামেলা পড়তাম সে আমাকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করতো। এভাবে 1 বছরের মাথায় দেখা গেল ওই মালিক আমাকে একটা কন্ট্রাক্ট করে দোকানটা দিয়ে দিল যে তুই আমাকে বছর শেষে এত টাকা দিবি, দোকানে মালও তুই উঠাবি, মালও তুই বিক্রি করবি, সব কিছু তোর। এবং আমাকে পুঁজি বাবদ উনি কিছু টাকাও সাহায্য করলো। এরপরে মুহূর্তের মধ্যে আমি ওই ছোট্ট দোকানটাকে একটা মানে আপনার বড় একটা সুপার মার্কেটে রূপান্তরিত করলাম। বাড়িতে টাকা পাঠালাম, যেখানে নুন আনতে পান্তা পোড়াতো। দিনের বেলায় মানে একদিনে 3 বেলা ভাত খাইতে আমাদের কষ্ট হয়ে যেত। লবণ মরিচ ছাড়া পেটে ভাত জুটতো না। বড় হইলে যদি খুব বেশি ভালো কোনো খাবার হতো তাহলে হয়তো আলুর ভর্তা, ডাল, এর বাইরে কোনো কিছু ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বউ তখন করলো কি, আমি যখন মানে এত টাকা দেশে পাঠাইলাম, আমার বউ তখন একটা বিল্ডিং দিল। এবং বিল্ডিংয়ের চারপাশে ওয়াল করে বাউন্ডারি, খুব সুন্দর করে একটা বিল্ডিং দিল। বাংলাদেশে আমার বউয়ের ঘরে আমার একটা কন্যা সন্তান হলো। আমার কন্যা সন্তানটা হওয়ার পরে আমার বউ জোড়া আপনার গরু কোরবান দিয়ে, মানে গরু জবাই দিয়ে আমার এলাকার সব মানুষকে ভরপেট খাইয়েছে। সুখের এক সান্নিধ্য আমি দেখতে শুরু করলাম। জীবনে কখনো এতটা সুখ আমার আসবে আমি কখনো স্বপ্ন চিন্তা করতে পারলাম না। রাজার হাওলাতের মতো তখন দিন কাটাইতেছি। এরকম করতে করতে আমার ওই দোকানে আমি কিছু আপনার অনেক কর্মচারীদেরকে রাখতাম, মানে বাংলাদেশে অনেক কর্মচারী। এর মাঝে নোয়াখালীর একটা ছেলেকে রাখি যার নাম ছিল রানা, এবং ছেলেটা মোটামুটি অনেক ভালো ছিল। আমার দোকান দেখাশোনা করতো বা আমার সাথে তার সম্পর্কটা খুবই মধুর ছিল, খুব ডিপলি একটা সম্পর্ক ছিল। তো ও আবার রাতের বেলায় আমার পা টিপে দিত, শরীর টিপে দিত, যার জন্য ওরে আমি আমার সাথে রাখি। তখন আমার প্রায় 4.5 বছর বা 5 বছরের মতো হয়ে যায়। এর মাঝে আমি আবার দেশেও যাই, দেশ থেকে ঘুরে আসি। তখন আমার মনে করেন যে ওইটা থেকে আমার প্রতি মাসে আপনার 12, 14 বা 15 লাখ টাকার মতো, 15 লক্ষ টাকার মতো আমার মান্থলি ইনকাম হতো। মানে টাকার একরকম পাহাড় হয়ে গেছে, অনেক টাকা ইনকাম করতেছি। এত টাকা ইনকাম করি যে টাকা কোনোদিন স্বপ্নেও দেখি নাই যে এত টাকা আমি ইনকাম করব। দেশে জায়গায় সম্পত্তি কিনি এবং বাড়িঘরে জায়গায় সম্পত্তি কিনে আমার বউয়ের নামে জায়গা কিনি, আমি আমার নামে জায়গায় কিনি। এরপরে বাড়িঘর ঠিকঠাক করি, বাজারে জায়গা কিনি। মানে মোটামুটি অল্প কিছু দিনের ভিতরেই আমি এক স্বর্ণালী সকাল দেখে গিয়েছিলাম। তো এরকম করতে করতে রানার সাথে থাকতে থাকতে, রানা একটু অন্য স্বভাবের ছেলে ছিল, বিয়ে করে নাই দেশের বাড়িতে। তা বিয়ে না করার কারণে এমনি আমার সাথে কথা বলতে বলতে একটা সময়কে খারাপ প্রস্তাব করে। মানে খারাপ প্রস্তাব বলতে, ভাই এখানে তো বিভিন্ন দেশের মেয়েরা থাকে, তা আপনি তো অনেক টাকার মালিক, আপনার তো টাকা পয়সার অভাব নাই, তা এরকম একটা মেয়ের কাছে যাবেন কেনা? এই প্রথম আমি তখন বললাম যে না রে ভাই, আমার এইসবের প্রতি কোনো লোভ নাই। তা আমাকে খুব বুঝে শোনা আমাকে ওইখানে নিয়ে গেল, মানে আমার সাথে আসলে ক্লোজ হওয়ার জন্য। তাই একটা খারাপ জায়গায় গেলাম এই প্রথম। মানে আমি আজকে বহু বছর ধরে ওমানে ছিলাম, কিন্তু কখনো কোনো খারাপ জায়গায় যাই নাই। এই প্রথম কোনো একটা খারাপ জায়গায় আমাকে নিয়ে গেল। তো ওই খারাপ জায়গাটা গেলাম, এবং যাওয়ার পরে আমার যেহেতু বউ দেশে থাকে, আমি বিদেশে থাকি, তো এবং তখন আবার মানে আমার পকেটে কিন্তু ভরপুর টাকা। আমি একটা কথা বলি, আপনি কাগজে লিখে রাখেন, এটা চন্দ্র সূর্য আর আল্লাহর মতোই সত্য, যে পৃথিবীতে মানুষ সব কিছুর গরম সহ্য করতে পারলেও টাকার গরমটা সহ্য করতে পারে না। টাকার গরম এমন গরম যে এই গরম সহ্য করা কঠিন। আর আপনার পকেটে যদি টাকা থাকে তো ওই টাকা কিন্তু আপনাকে কামড়াবে, মানে আপনাকে চুলকাবে, শরীরে কামড় দিয়ে থাকবে খরচ করার জন্য। আপনি কবে টাকা খরচ করবেন? আপনার পকেটে যখন টাকা আসবে আপনার চাহিদার অভাব থাকবে না, মানে চাহিদার শেষ থাকবে না। আপনি যে মানুষ 3 বেলা ভাত খেতে পারবেন না, ও তখন বিরিয়ানি খুঁজবেন যদি পকেটে টাকা থাকে। তো আমার পকেটে যখন টাকা আসলো আমার অবস্থাটাও ঠিক এরকমই হয়ে গেল যে না, আমি এটা করব ওইটা করব। তো এই রানার সাথে আমি তখন 1 বার 2 বার 3 বার করে করে এই খারাপ জায়গাগুলোতে যাইতাম, মানে খারাপ জায়গাগুলোতে যাইতাম, ও আমাকে নিয়ে যেত, আমি যাইতাম। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমি ওর মোবাইলটা হাতে নিলাম। ওর মোবাইল তো বেশিরভাগ সময় আমার কাছে থাকতো, তো এমনি নিতাম। পরে আমি তো ও আবার মোবাইলের অনেক কিছু বুঝতো, আমি কিন্তু এগুলো বুঝতাম না। মোবাইলের গেমিং, ভিডিও টিডিও এগুলো অনেক কিছু বুঝতো। আমি এত কিছু ভাই সহজ সরল মানুষ ছিলাম, এত কিছু আমি বুঝতাম না। ওর মোবাইলটা হাতে নেওয়ার পরে ও তখন মোবাইলে আমাকে একটা মেয়েকে দেখাইলো, মানে ওর ফোনের ডিসপ্লেতে মেয়েটার ছবি দেওয়া। মেয়েটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর একটা মেয়ে। আমি তখন বললাম যে রানা, এই মেয়েটা কি? বলে ওর নাম বন্যা। আমি তখন বললাম বন্যা, ওর বাড়ি কই? বলে ভাই বাড়ি তো ঢাকাতে। আমি বললাম ঢাকাতে? মেয়েটা তো অনেক সুন্দরী, তা এই মেয়েটার ছবি তুই মোবাইলের ডিসপ্লেতে দিয়ে রাখলি? বলে ভাই এই ছবি দেখেন না, এই মেয়েটা 1000 মেয়ের ক্রাশ। তা আমি বললাম যে 1000 মেয়ের ক্রাশ মানে? বলে হ্যাঁ, 1000 মেয়ে, মানে এই মেয়েটা 1000 ছেলেদের ক্রাশ, মানে 1000 ছেলেরা তাকে পছন্দ করে। এবং ও কিন্তু কারোর সাথে কথা বলে না, কিন্তু আমার ভালো একটা বান্ধবী। আমাকে এটা বলতেছে। আমি বললাম এত সুন্দর মেয়ে তোর বান্ধবী, তা একবার একটা কাজ কর না, ওমানে নিয়ে আয়। ও আমারে বলে না রে ভাই, ও আসবে না, ও অনেক বড় লোকের মেয়ে, ও টাকা পয়সা অর্থ আভিজাত অনেক কিছু আছে, ওর এগুলোর প্রতি কোনো টার্গেট নেই।
তা আমি বললাম যে মেয়েটার দেখে না আমার খুব ভালো লাগছিল। এক নজর দেখলাম তো মনের ভিতরে মনে হয় অনেক শান্তি হয়ে গেছিল। আমি তখন ওরে বললাম যে দেখ একটা কাজ কর, আমার এই মেয়েটার সাথে একটু কথা বলাই দি, আমি একটু মেয়েটার সাথে একটু কথা বলবো। ও আমারে বলতেছে না ভাই, ও অপরিচিত কারোর সাথে কথা বলে না, আর আমি বহু কষ্টে ওরে আমার ফ্রেন্ড লিস্টে এনেছি, ও আমাকে ওর ফ্রেন্ড বানাইতে চায় নাই। যাই হোক খুব কষ্টের পর ও আমার ফ্রেন্ড হয়েছে, আমরা দুজনে ভালো বন্ধু। তা ও এখন আপনার কথা শুনবে না বা আপনার সাথে এরকম কোনো কথাবার্তাও বলবে না। আমি তখন বললাম যেমনিই পারিস ওর সাথে আমার একটু কথা বলাই দে না প্লিজ, তোর কাছে আমি রিকোয়েস্ট করতেছি। তো এরকম করে যেহেতু আমার দোকানের কর্মচারী ছিল তা আমার কথায় রাজি হলো। রাজি হওয়ার পর একদিন রাতের বেলায় এই বন্যা মেয়েটারে কল দিয়ে গেলো, কল দিয়ে বললো যে আমার মালিক একটু তোমার সাথে কথা বলবে, না একটু কথা বলো। পরে আমাকে দিল। এই প্রথম আমি তখন আমার বউ ব্যতীত অন্য কারোর সাথে মোবাইলে কথা বলতেছি, এবং কথা বলার সময় মেয়েটা এত সুন্দর করে কথা বললো, যে এত শুদ্ধ বাংলায় এত এত মিষ্টি করে আমার সাথে কথা বললো, মনে হয় মুহূর্তের মধ্যে আমার মনটা কেড়ে নিল। আমার খুব ভালো লাগলো। তো ভালো লাগার পরে মেয়েটা আমাকে বললো যে ভাই আপনার সাথেও কথা বলে আমার খুব ভালো লাগছে, তো আমি আপনার সাথে মাঝে মাঝে কথা বলতে চাই। পরে আমার যে কন্ট্রাক্ট নাম্বারটা ছিল, মানে কন্ট্রাক্ট বলতে আমার যে ইমো নাম্বারটা ছিল, দেন আমি আমার ইমো নাম্বারটা মেয়েটাকে দিলাম। এরপরই মেয়েটা আমার সাথে মাঝে মাঝে কথা বলতো, আমি তার সাথে কথা বলতাম, সেও আমার সাথে কথা বলতো। এমন করে আমরা প্রায় 6 মাসের মতো একে আরেকজনের সাথে কথা বলি। এরকম 6 মাস কথা বলে অবস্থায় আপনার মানে রানার ব্যতীত, মানে রানার অগোচরে এই মেয়েটার সাথে আমার এক ধরনের একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যায়। এবং ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে যাওয়ার পরে আমি তখন মেয়েটাকে অফার করলাম যে তুমি একটু আসো ভিজিট বিষয় ওমানে এসে ঘুরে যাও, আমি তোমাকে ওমানে আনবো। পরে আমার বলে আমার তো ইচ্ছা আছে মানে বাইরের দেশে যাওয়া, তা ওমানে যাওয়ার ইচ্ছা নাই। তো ঠিক আছে আপনি যেহেতু বলেছেন, মানে তুমি যেহেতু বলেছো আমি যাব। ওই সময় কিন্তু এই মেয়েটার সাথে, মানে বন্যা মেয়েটার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক চলতেছে। যদিও আমার সব কিছু জানতো, আমি বিয়ে করেছি, আমার একটা কন্যা সন্তান আছে, আমার বউ আছে, এই সব কিছুই কিন্তু ও জানতো। জানার পরেও আমার সাথে মানে রিলেশনে জড়ার পরেও তখন আমার ওমানে আসে। আমি ওর ভিসা প্রসেসিং করি, এবং রানা তো দেখার পরে বিশ্বাস করতে পারতেছিল না যে এটা কীভাবে সম্ভব, আমি এই মেয়েকে কীভাবে ওমানে নিয়ে আসলাম। এরপর ওমানে আসার পরে ওরে নিয়ে আমি সালালা বলে আমাদের ওমানে একটা জায়গা আছে, এটা খুবই সুন্দর একটা জায়গা, এবং বিশেষ করে রমজান মাসের পর ওই জায়গাটায় গেলে পাগল হয়ে যাবেন, দেখার মতো খুব সুন্দর একটা জায়গা। আমি তখন সেখানে ওকে নিয়ে গেলাম, মানে আমার বউকে আমি আমার ওই বন্যাকে আমি নিয়ে গেলাম, এবং নিয়ে যাওয়ার পর ওর সাথে অনেক ঘোরাফেরা করলাম, এবং সেখানেরই একটা হুজুর ডেকে আমরা তখন দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। এই বিষয়গুলো কিন্তু আমার বউ শিরিন কোনো কিছুই জানতো না। মানে ওকে বিয়ে করার পরে ওর প্রতি আমি মাতোয়ারা হয়ে যাই, মানে পাগল হয়ে যায়। একটা পর্যায়ে ওকে আমি তখন দেশে পাঠাই দিই, এবং তখন দেশে চলে আসে, এবং দেশে আসার পরে আবারও মানে আমাকে বলে তুমি দেশে আসো, এবং আমাকেও একটা পর্যায়ে ও দেশে নিয়ে যায়। আমিও তখন দেশে গেলাম। দেশে যাওয়ার পরে আমার তখন ঢাকায় ওর বাসায় আমি উঠি, এবং সেখানে ও কলমা কাবিন করে আরও খুব সুন্দর করে 8 লক্ষ টাকা কাবিনে আমাকে বিয়ে করে। ওর সাথে আমি বিয়ে হওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত ওর সাথে থাকি। ও আমার বউ সম্বন্ধে সবই জানতো, আমার বউর সন্তান সম্বন্ধে। 1 সপ্তাহ পরে আমি তখন পুনরায় আবারও আমার বউয়ের কাছে সিলেটে যাই, মানে শিরিনের কাছে যাই। তো শিরিন আমাকে কিন্তু সন্দেহ করতো না, বাট আমাকে বলতো এটা যে তোমার গায়ে মনে হয় অন্য কোনো মেয়ের গন্ধ পাচ্ছি, এগুলো আমাকে বলতো। তাই আমি ভাবতাম হয়তো ও দুষ্টামি করে এই কথাগুলো বলে, আমি কথাগুলো সিরিয়াসলি নিতাম না। এরকম করে ওর সাথে আমি সিলেটে কয়েকদিন থেকে আমি পুনরায় আবারও ওমানে চলে যাই। তো দেখা যায় আমি ওমানে কয়েকদিন থাকার পরে আমার বউ শিরিনকে আমি নিতাম, মানে আমার বউ বন্যা, আমার দ্বিতীয় বউ বন্যাকে আমি নিয়ে যাইতাম। বন্যা আমার সাথে থাকতো, আমি আবার এখান থেকে আসতাম। এরকম করতে করতে প্রায় অনেকগুলো মাস কেটে গেল। একটা পর্যায়ে বন্যা আমাকে বললো তোমার তো বউ আছে, সন্তান আছে, তা তোমার তো আর আমার প্রতি কোনো ফিলিংস থাকবে না, একটা পর্যায়ে তুমি আমাকে ছেড়ে দিবা, তুমি আমার জন্য কিছু একটা করো, মানে আমার জন্য কিছু একটা করো। আমি তখন বললাম যে আমি তোমার জন্য কি করব, তুমি আমাকে কি করতে বলতেছো? ও আমাকে বলে তুমি আমারও অন্তত কোনো কিছু, কোনো প্রপার্টি আমার নামে কিছু একটা কিনে দাও, যেটা দিয়ে মানে আমি থাকতে পারবো, যেহেতু তোমার বউ আছে, সন্তান আছে। ওরকম করে আমাকে ধরার পরে আমি তখন ঢাকাতে 35 লক্ষ টাকায় ওর একটা ফ্ল্যাট কিনে দিলাম। ঢাকাতেই 35 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে দিলাম, যেই ফ্ল্যাটে ও তখন থাকতো, ওই ফ্ল্যাটে ও থাকতো। আমি তখন মাঝে মাঝে ওর কাছে যাইতাম, গিয়ে ওর সাথে আমি রাতের বেলায় থাকতাম, আবারও আমি আমার বউয়ের কাছে যাইতাম। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় বৎসর খানিকের মতো কেটে যায়, এবং বৎসর খানিক পরে হঠাৎ করে আমি আমার ভিতরে একটা সমস্যা দেখতে পাই, এবং সমস্যাটা আমার কাছে মনে হয় যে এটা আমার লাইফে খুবই মারাত্মক একটা সমস্যা ছিল। সমস্যাটা ছিল ঠিক এরকম যে আমি মনে হয় স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, ওই সম্পর্কটা করতে গিয়ে আমি কেমন জানি দুর্বল হয়ে পড়ি। আমার ভিতরে যেই যৌন যে শক্তিটা ছিল, শারীরিক যে সক্ষমতা ছিল, এটা আস্তে আস্তে করে কেমন জানি কমে যাচ্ছে, মানে কেমন যেন একটু দুর্বল হয়ে যাচ্ছি।
তো বিষয়টা তখন আমি বুঝতে পারলাম না, পারার পরে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লাম। তখনও আমাকে বলল, তুমি টেনশন করো না, আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো, তুমি আপাতত ওমানে এখন আর যাইও না, তুমি তোমার সিসি ক্যামেরার মাধ্যমে তোমার দোকানপাটগুলো দেখো, তোমার ওমানে যাওয়ার প্রয়োজন নেই। তো আমি তখন আর ওইখানে যাইতাম না। আমি প্রায় আপনার একদিন হয়তো যাই 2-3 দিন থাকতাম, থাকে আমার দোকানপাট দেখা আমি সাথে সাথে পুনরায় আবার চলে আসতাম। ওইখানে গিয়ে আমি থাকতাম না। আমি তখন বেশিরভাগ সময় ঢাকায় থাকতাম। আমার বউ কিন্তু শিরিন বিষয়টা জানতো না। শিরিন আমাকে বলতো, তুমি কোথায় আসো, কোন জায়গায় আসো। আমি তখন বলতাম যে আমি অমুক জায়গায় আছি বা এই অবস্থা ওই অবস্থা। এরই মাঝে আরেকটা বিষয় বলে রাখি, শিরিনের সাথে কিন্তু আমার সম্পর্কটা অনেকটা খারাপের মধ্যে চলে গেছে। যখনই আমার বন্যার সাথে সম্পর্কটা হয় ওই পর্যায়ে, আমি এভাবে অসুস্থ হয়ে যাওয়ার পরে শিরিন তখন আমাকে খুব প্যারা দিত যে হে তুমি আমার কাছে আসো না কেন, তোমার ভিতরে আগের মতো চাহিদা নাই, এই সেই বলে খুবই ঝগড়া ঝামেলা হতো। একদিন আমি রাগ করে মোবাইল ফোনের মাধ্যমে আমার মাকে শুনিয়ে বাবাকে শুনিয়ে আমি শিরিনকে তালাক করে দিই। তখন কিন্তু আমি ঢাকাতেই, আমার বউ বন্যার কাছে থাকা অবস্থায় আমি তখন শিরিনকে তালাক করে দিই রাগ করে। এবং যেহেতু আমি মৌখিকভাবে তালাক দিয়ে দিই, ওই তালাক আমার আব্বা আমার দুজনেই শোনার পরে শিরিন তখন রাগ করে আমার মেয়েটাকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যায়। আমার বাড়ি থেকে ও তার মায়ের কাছে চলে যায়। ওর মা তখন তাকে মেনে নেয়, তার মায়ের কাছে যায়। এবং মায়ের কাছে যাওয়ার পরে ও আমার জন্য ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আমার আব্বা আম্মার কাছে। আমার আব্বা আম্মার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় এবং ডিভোর্স লেটার দিয়ে দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমার বউ তো বন্যা আছে, সমস্যা নেই, শিশির চলে গেছে তো কি, আমি বন্যাকে নিয়ে থাকবো। এভাবে অনেকগুলা মাস নয়, প্রায় 2-1 বছরের মতো ওখানে কেটে যায়। আমি তখন ঢাকা দিয়ে পড়ে আছি বন্যার সাথে, বাট কোনোভাবে আমার ওই শারীরিক অক্ষমতাটা আমি আর ফিরে পাচ্ছি না। এবং ও তখন আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়, মানে ডাক্তার বলতে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। ওই কবিরাজের বাড়ি ছিল চিটংয়ে কবিরাজটা বৌদ্ধ ছিল, ওখানে নিয়ে যায়। ওই বৌদ্ধ কবিরাজ তখন আমাকে বলল এটা একটা জিন জাতির মাধ্যমে হয়েছে এবং তিনি এটা ফিরিয়ে এনে দিতে পারবে, তবে টাকা লাগবে এবং সে আমাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট বলে যে 30 লক্ষ টাকা দিতে হবে। ওই টাকাটা দিলে আমি আমার শারীরিক অক্ষমতা ফিরে পাবো। এর মধ্যে আমার বউ আমাকে অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক জায়গায় নিয়ে যায়, কিন্তু কোনো জায়গায় আসলে মানে আমার ওভাবে কোনো কিছু হচ্ছিল না, মানে কোনো কিছু ঠিক করতে পারতেছিলাম না। আর এদিক দিয়ে রানা নামের নোয়াখালীর যে ছেলেটা ছিল, ওই ছেলেটা আমার দোকানপাট মোটামুটি প্রায় বুঝিয়ে নিয়ে আমার ওই দিক দিয়ে আমার দোকানটা মেরে দিতে আসে। মানে দোকানটা আমার মালিকের কাছ থেকে উল্টাপাল্টা বলে দোকান নিয়ে নিচ্ছে। আমার মালিকও আর ওই সময় আমাকে খুব একটা পছন্দ করতো না, কারণ আমি মালিকের কথায় চলতাম না। এদিক দিয়ে বউ আমাকে ছেড়ে ডিভোর্স দিয়ে আমার বাচ্চারা নিয়ে চলে গেল। এদিক দিয়ে আমার শারীরিক অক্ষমতা দেখা দিল। ওই দিক দিয়ে আবার রানা আমার ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে চলে যাচ্ছে। আমি এখন এমন একটা মানে অবস্থানের মধ্যে পড়ে গেছি, এই বুঝে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার বউ তখন আমারে বললো যে দেখো, তুমি যদি তোমার ভিতরে যদি শারীরিকই মানে সক্ষমতাটা না আসে, তাহলে তোমার ওই টাকা পয়সা দিয়ে কী হবে? ওই টাকা পয়সা তো কোনো কাজে আসবে না। তুমি একটা কাজ করো, 30 লাখ হলে 30 লাখ তুমি ওই মানে ইয়াকে টাকাটা দাও, ওই বৌদ্ধকে টাকাটা দাও, উনি তোমার চিকিৎসা করুক। এরপরে সর্বোপরি আমি আমার বউয়ের কথা শুনে ওই বৌদ্ধ লোকটাকে 30 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি হই এবং সেই টাকাটা আমি ওমান থেকে নিয়ে আসি। ওই টাকাটাই মনে করেন আমার ব্যবসার সর্বশেষ টাকা। মানে এই টাকাটা আনার পর থেকে আমার কফিল আমার উপরে খুবই রেগে যায়। আমি পুঁজি থেকে টাকাটা নিয়ে আসি, রেগে যাই, এবং রেগে যাওয়ার পরে একে তো আমি ওমানে যাচ্ছি না, ব্যবসা বাণিজ্য দেখতেছি না, ব্যবসা অনেক ডাউন হয়ে গেছে। তারপরে আমি এবার টাকাটা নিয়ে আসি। এরপরেই এই সুযোগে রানা তখন কী করে, দোকানটা বুঝে নেয়। রানা তখন দোকানটা বুঝে নেয় আমার কফিলের কাছ থেকে। আমার কফিল আমার ভিসাটা ক্যান্সেল করে দেয়, ওমানে ভিসাটা ক্যান্সেল করে দেয়। এবং ক্যান্সেল করে দেওয়ার পরে আমি কি দিক দিয়ে 30 লাখ টাকা দিই। এই 30 লাখ টাকা দেওয়ার পরেও আমার শারীরিক কোনো পরিবর্তন ঘটলো না। এবং একটা পর্যায়ে আমার বউ আমারে বলতেছে, বন্যা আমাকে বলতেছে, এভাবে তো হতে পারে না, এভাবে মানে আমি তোমার সাথে থাকতে পারবো না। তা এটা কিভাবে সম্ভব? আমি এরকম একটা হিজড়ার সাথে রাতে ঘুমাবো, যার ভিতরে কোনো রকমের কোনো কিছুই নেই। একটা পর্যায়ে ও নিজে আমাকে বললো যে দেখো, এভাবে আর সম্ভব না, তুমি আমাকে ছেড়ে দাও। ও নিজে আমাকে তখন ডিভোর্স করে দিল এবং আমিও লজ্জা নিয়ে ঢাকা থেকে আমার আব্বা আম্মার কাছে ফিরে আসলাম। তো আমার কিছু জায়গায় সম্পত্তি ছিল, ওই জায়গায় সম্পত্তিগুলো দেখাশোনা করতেছি। এনিওয়ে যে আমার বউ শিরিনকে ওর মা জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, আমার মেয়েটা সহ। বিয়ে বসতে চাই নাই। শিরিন পরিশেষে জেনে গেছে যে আমি ঢাকায় একটা মেয়েকে বিয়ে করছে, বন্যা নামের এক মেয়ে। আমি ওই মেয়ের সাথে থাকি, ওই মেয়ের সাথে চলাফেরা করি, ওই মেয়ের সাথে আমার এসব কিছু জেনে শুনে আমি তখন মানে আর কোনো কিছু করতে পারলাম না। মানে আমার বউ তখন আমাকে ছেড়ে চলে গেল, শিরিন অন্য কোথাও বিয়ে বসে গেল আমার সন্তানটাকে নিয়ে। দেন আমি তখন ওই মুহূর্তে আমার আব্বা আম্মার সাথে আছি। আবার পুনরায় আমার সেই অভাবগুলো দেখা দিল, আবার অনেকগুলো অভাব। তো সেখানে হামিদ ভাই বলে একজন লোক ছিল, উনি আমার বয়সে একটু বড়। ওই লোকটা আবার আমার দোকানে কাজ করতো, ওনার বাড়িও সিলেটেই ছিল। তো এভাবে হামিদ ভাইয়ের সাথে মাঝে মাঝে কথা বলতে হঠাৎ করে একদিন হামিদ ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারি আমি যে বন্যাকে নিয়ে দেশে ঘোরাফেরা করতাম, আমি যে বন্যাকে বিয়ে করছি, এটা কিন্তু হামিদ ভাই জানতো না।
তো উনি এটা জানতো যে বন্যা নামের একটা মেয়ে আমার গার্লফ্রেন্ড ছিল, এই মেয়েটা ওমানে আসলে আমি মেয়েটা নিয়ে ঘুরতাম। হঠাৎ করে জানতে পারি রানা নাকি ওই বন্যা মেয়েটাকে ওমানে নিয়ে যায় এবং ওই মেয়েটাকে নিয়ে ঘুরে। এই বিষয়টা জানতে পারার পর আমি বুঝলাম যে সম্ভবত রানার সাথে ওই মেয়েটার কোনো একটা সম্পর্ক হয়ে গেছে, যেহেতু আমি এখান থেকে সরে গেছি বা আমার শারীরিক অক্ষমতা দেখা দিছে। কিন্তু আমাকে হামিদ ভাই বলল যে না, রানা অন্য একটা ইন্ডিয়ান লোককে, মানে ইন্ডিয়ার একজন বড় ব্যবসায়িকের সাথে এই মেয়েটার সম্পর্ক করাইছে, বন্যার সম্পর্ক করাই দিছে। আমি শুনে অবাক হয়ে গেলাম যে কীভাবে সম্ভব, এটা তো হতে পারে না। আমি তখন হামিদ ভাইকে বললাম যে হামিদ ভাই, বিষয়টা কি আপনি আমার কাছ থেকে মানে আমাকে একটু বিষয়টা খুলে বললেন তো, কেন ওই মেয়েটার সাথে এই মেয়েটা আবারও এক ইন্ডিয়ার বড় ব্যবসায়িকের সাথে সম্পর্ক করাই দিল রানা। আর একটা বিষয় দেখা গেল কি যে এই বন্যার সাথে তো আমার একটা সম্পর্ক ছিল, আমাকে বিয়েও করেছি। হামিদ ভাইয়ের কাছ থেকে তখন আমি কিছু কথা শুনতে পারি এবং যেগুলো শুনতে পারার পরে আমি তখন আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। হামিদ ভাই আমাকে বলে আমি অনেক বড় একটা প্রতারক চক্রের হাতে পড়ে গেছিলাম। মানে এই যে বন্যা নামের যে মেয়েটা আছে, এই মেয়েটার মূলত এটাই ছিল তার ব্যবসা। এবং উনি আমাকে বলল আপনি খবর নিয়ে দেখেন, আমি রানার মাধ্যমে এও জানতে পেরেছি এই মেয়ের 2টা সন্তান আছে, মানে একটা ছেলে একটা মেয়ে আছে, তারা ঢাকাতেই থাকে। এই মেয়ের বিয়ে হয়েছে এবং বিয়ে হয়ে যাওয়ার পরে হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরেই সে রানা সহ আরও মিডল ইস্টে কিছু এজেন্ট থাকে, ওই এজেন্টের মাধ্যমে ও মিডল ইস্টের বিভিন্ন বড় লোকদের সাথে সম্পর্ক তৈরি করে এবং বড় লোকদের সাথে সম্পর্ক তৈরি করে তাদের মাধ্যমে ও তখন কী করে, তাদেরকে বিয়ে করে এবং বিয়ে করার পরে মোটা অঙ্কের টাকা তাদেরকে হাতিয়ে নেয় এবং যাদের কাছ থেকে বাঁচতে পারে তাদের কাছ থেকে বাঁচে, আর যাদের কাছ থেকে বাঁচতে পারে না তাদেরকে তার যৌন শক্তি নষ্ট করে ফেলে। ওই মেয়েটার কাছে নাকি এরকম কোনো কিছু জিনিস ছিল যেটা খাওয়ানোর পরে একটা পুরুষের পরিপূর্ণভাবে তার যৌন শক্তি নষ্ট হয়ে যেত। এটা কি কোনো কবিরাজ দ্বারা করতো, নাকি কোনো কিছু খাওয়াই দিত, না কোনো ইঞ্জেকশন দিয়ে দিত, এটা এই মেয়েটাই ভালো জানে। এটা হামিদ ভাই নিজে বলতে পারলো না, কিন্তু রানা নাকি এই মেয়েটার এজেন্ট ছিল এবং এই মেয়েটাকে রানা পুনরায় আরেকটা ইন্ডিয়ানের সাথে সম্পর্ক করাই দেয়। এই কথাগুলো শোনার পরে আমি তখন মেয়েটার ডিটেলস ধরে টান দিই এবং ডিটেলস টান দিতে গিয়ে আমি ঢাকারই আরেক ভাইয়ের সহযোগিতা আমি বের করতে পারি আসলেই ঠিক তার একটা ছেলে একটা মেয়ে আছে, তারা ঢাকাতে থাকে এবং এই মেয়েটা এই পর্যন্ত প্রায় 10 থেকে 15টা ছেলের সাথে এই ধরনের প্রতারণা করে আসছে এবং প্রবাসীদেরকে টার্গেট করতেছে, তাদেরকে বিয়ে করতেছে এবং বিয়ে করার পরে সে ইচ্ছে করে তাদের যৌন শক্তি নষ্ট করতেছে এবং যৌন শক্তি নষ্ট হওয়ার পরে ওই প্রবাসীরা নিজেরাই মেয়েটাকে ছেড়ে দিয়ে চলে আসতো, মানে বন্যাকে ছেড়ে চলে আসতো। এইভাবে একে না একের অধিক নারীদের সাথে, মানে একের অধিক ছেলেদের সাথে এই মেয়েটা এই ধরনের প্রতারণা করে এবং তা করে বিভিন্ন ধরনের এজেন্টের মাধ্যমে। মিডল ইস্টে বিশেষ করে বিভিন্ন এজেন্ট আছে এই মেয়েটার, যে এজেন্টগুলো বিভিন্ন প্রবাসীদেরকে, বড়লোক প্রবাসীদেরকে ধরে টার্গেট করে এই মেয়েটার সাথে সম্পর্ক করে দেয়। একটা সময় সে ওই দেশে যায় এবং যাওয়ার পরে তাদের সাথে বিভিন্ন ধরনের মেলামেশা করে, তাদেরকে বিয়ে করে, বিয়ে করার পরে তাদের যৌন শক্তি নষ্ট করে তাদের কাছ থেকে আস্তে করে সরে পড়ে। এটাই ছিল এই মেয়েটার টার্গেট বা এটাই তার পরিকল্পনা। এবং হামিদ ভাই যেটা বললো ওইটা আমি আলোচনা করে বা আমি নিজেই রিসার্চ করে বুঝতে পারলাম যে আসলে এটা সত্য। তো ভাই আমি এখন অসহায় হয়ে পড়েছি, আমার তো এখন আর কোনো কিছু করার নাই। আমি সিলেটের এক গ্রামে আছি, এখন আব্বা আম্মার সাথে আছি, খুব খারাপ অবস্থার মধ্যে আছি। আমি তো এই মেয়ের কোনো ক্ষতি করতে পারবো না বা তার কোনো ক্ষতি করার আমার পক্ষে সম্ভব না। তো আপনি যেহেতু গল্প প্রচার করেন, আপনি তো প্রবাসীদেরকে অনেক ভালোবাসেন, প্রবাসীদের সাথে আপনার একটা আত্মার সম্পর্ক, তো সেখানে আমি আপনাকে মেয়েটার ছবি বা মেয়েটার ডিটেলস বা আমার কাবিনের ব্যাপার সব কিছু পাঠাইছি। যদি পারেন আপনি এই মেয়েটাকে পাবলিক করে দিবেন, যাতে এই মেয়েটা আমার মতো আর কোনো প্রবাসীর জীবন নষ্ট করতে না পারে। এটা আপনার কাছে আমার অনুরোধ। আমাকে আমার বউয়ের কাছ থেকে আলাদা করলো, সন্তানের কাছ থেকে আলাদা করলো, আমার যৌন শক্তি নিয়ে গেল। আজও আমি অনেক ডাক্তার কবিরাজের কাছে গেছি, আমার এটা ঠিক হয় না এবং অনেকেই বলে এটা ঠিকই হবে না। এরকম করে আর কোনো ছেলে যাতে তার সর্বোচ্চ না হারায়, যার জন্য আপনি এই মেয়েটার পরিচয় সবার কাছে বলে মেয়েটাকে পাবলিক করে দিবেন। এটা আপনার কাছে আমার অনুরোধ। ভালো থাকবেন আপন ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই সাজেদ হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, সাজেদ ভাই আমাকে ইমুর মাধ্যমে সেই মেয়ের ছবি পাঠালো এবং মেয়ে দেখলে মানে আপনার কাছে মনে হবে যে এটা বলিউডের কোনো নায়িকা, এত সুন্দর চেহারা এবং সর্বোপরি এই মেয়ের যে 2টা বাচ্চা আছে এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। মানে দেখে মনে হয় যে তার বয়স 14 থেকে 15 হবে, এরকম কম বয়স, কে তার 2টা বাচ্চা সন্তানও আছে, যেটা আমাকে সাজেদ ভাই বললো। তো যাই হোক, হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপন ভাই আপনি বন্যার ডিটেলস বলেন, বন্যা কোথায় থাকে, কী করে, বা বন্যার ছবি পাবলিক করেন। তো আমি একটা কথা বারবার বলি, আমি যেই অনুষ্ঠানটা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মানুষকে জাস্ট সতর্ক করি যে একটা মানুষ সবচেয়ে বেশি শিক্ষা পায় অন্যের জীবন থেকে, যার জন্য অন্যের জীবনের গল্পটা শোনাই এবং সেই গল্প থেকে আপনারা যাতে কিছু শিখতে পারেন সেজন্য আমার এই গল্পগুলো প্রচার করা।
কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো মানুষকে হেয় প্রতিবন্ধ করার জন্য নয়। আমি চাইলে বন্যাকে পাবলিক করতে পারতাম, বন্যার ছবি দিতে পারতাম, বন্যার সম্বন্ধে বলতে পারতাম সে কোথায় থাকে, কী করে, সব কিছুই। কিন্তু আমি সব কিছু বললাম না। বলার কারণ হচ্ছে একটাই, আমি শুধু গল্প প্রচার করছি। এবং বন্যা শুধু একা নয়, আমি হয়তো এক বন্যার ছবি আপনাকে দেখাবো, এরকম হাজারো বন্যা বাংলার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে প্রবাসীদেরকে টার্গেট করার জন্য। আপনি সাজেদ হোসেনের জীবনের গল্প শুনে বন্যা নামক ওই প্রতারকদের কাছ থেকে দূরে সরে যান, তবেই আমার গল্প বলা সার্থক, আর আপনার এত সময় নষ্ট করে গল্প শোনাটাও সার্থক। তো এরকম বন্যা একজন না, বন্যার অহরহ আছে। এদের কাছ থেকে নিজেকে সাবধানে রাখবেন এবং মনে রাখবেন যে আপনারা প্রবাসী। প্রতিটা মেয়ে আপনাদেরকে টার্গেট করে, কেন টার্গেট করে সেটা বলে রাখে। তার কারণ হচ্ছে, একটা মানুষ যখন প্রবাস যায় না, তার মনটা তখন ছোটো বাচ্চার মতো হয়ে যায়। তার মা থাকে না, বাবা থাকে না, ভাই থাকে না, বোন থাকে না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কাছে থাকে না। তখন যদি একটা নরম কণ্ঠের মিষ্টি একটা মেয়ে তার সাথে 5 মিনিট কথা বলে, সেই মেয়েটাকে সে তার জীবনের সবচেয়ে আপন করে নেয়। এজন্যই বেশিরভাগ প্রতারক মেয়েরা প্রবাসীদেরকে টার্গেট করে। এই গল্প শুনে যদি আপনি সতর্ক হতে পারেন, তবেই আমার গল্প বলা সার্থক। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গল্প নিয়ে, সাথে বাইকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখবেন। এই আশা ব্যক্ত করে আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।